খালা শাশুড়ি বাসায় থাকায় রিয়াদ আজ দুপুরেই বাড়িতে খেতে এসেছিল। দেখা সাক্ষাৎ কুশল বিনিময় করে নিজের দায়িত্ব পালন করে গেছে। বিকেলবেলাতে আবারও তারা তিনজন ব্যতীত বাড়িতে কেউ রইল না। ফিহার রুমের খাটের উপর বসে আলাপ করছে তিনজনে। ফিহা রাইসাকে একা রাখেনি, খালা ভাগ্নির সাথে তাকেও যোগ দিতে বাধ্য করেছে। কিন্তু রাইসা খুব একটা কথা বলছে না, বেশিরভাগ চুপচাপ বসে কথাই শুনছে। সুলতানা বেগম বয়স্ক ও অভিজ্ঞ মানুষ, মুখ দেখলে অনেক কথা ধরে ফেলতে পারেন। এতক্ষণে ভালোই মিশেছেন তিনি রাইসার সাথে, কিন্তু রাইসা মুখ খোলেনি। বাঙালিদের মনে এক বদ্ধমূল ধারণা রয়ে গেছে, বাচ্চা নিলেই সংসারের অশান্তি অনেকাংশে কমে যায়। সুলতানা বেগমও তার ব্যতিক্রম নন। বাচ্চার কথাটা তিনি নিজেই তুললেন। সম্পূর্ণ ভিন্ন এক প্রসঙ্গ ধরে বললেন, পুরুষ জাতি সবাই সংসারী হয় না, কিছু কিছু উড়নচণ্ডীও হয়। কিন্তু সে স্বভাব কতদিন, ধীরে ধীরে ঠিকই পরিবর্তন হতে হয়। তবে বাচ্চা কাচ্চা হয়ে গেলে স্বভাবে দ্রুতই পরিবর্তন আসে। বলতে গেলে বাচ্চার মায়ায় পড়ে সংসারটা ঠিকঠাক চালিয়ে যায়। একবার আমাদের গ্রামে কি হলো, পুরনো ইতিহাস বলা শুরু করলেন তিনি। ফিহা মনোযোগ দিয়ে শুনতে লাগলো, কিন্তু রাইসার মন পড়ে রইল ওই একটা কথায়, বাচ্চার মায়ায় পড়ে সংসার ঠিকঠাক চালিয়ে যায়। আচ্ছা, একটা বাবু আসলে তাদের সংসারটাও আবার উজ্জ্বল হয়ে উঠবে। সুলতানা বেগম কি বলে যাচ্ছেন কিছুই কানে ঢুকছে না রাইসার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সে সাইমনের সাথে কথা বলবে বাচ্চার ব্যাপারে। ফিহার খালামনির সন্ধ্যার কিছু আগে বেরিয়েছেন। সন্ধ্যার পরে রাইসা ফোন দিয়েছিল মাইশাকে তাদের খোঁজ খবর নিতে। আর বোনেরা আলাপে বসলে নির্ঘাত ঘন্টা পার হবে। নির্জন বুঝতে পারল মাইশা কথা বলতে বলতে অনেক সময় নষ্ট করবে, তাই নিজে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মাইশাকে বলে গেল, আমি একটু বাইরে যাচ্ছি, তোমার কথা শেষ হলে কল দিও। মাইশা সম্মতি সুরে মাথা নাড়তেই নির্জন বের হলো। মাইশা উঠে গিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। ব্যস্ত হলো ফোন আলাপে। সমুদ্রের ঢেউ আশ্রয় পড়ছে পারে। নির্জন হাঁটতে হাঁটতে সেখানেই পৌঁছালো। হুট করে দেখা হয়ে গেল সুম্মির বাবার সাথে। ভদ্রলোক এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। নির্জন তার কাছাকাছি গিয়ে গলা খাকারি দিল। তিনি ঘুরে তাকালেন। নির্জনকে দেখামাত্র সৌজন্য সূচক হাসলেন, বললেন, আপনি এখানে? হ্যাঁ, এই রিসোর্টে উঠেছি আমি। আপনি? আরে আমিও তো। তা বউকে নিয়ে ঘুরতে এসেছেন বুঝি? জি। আপনার মেয়েকে দেখছি না। সুম্মি কোথায়? সুম্মি আমার মায়ের কাছে। ফ্যামিলি ট্যুরে এসেছিলাম সবাই। অনেকেই বলল মাইন্ড ফ্রেশের জন্য সেন্ট মার্টিন ভালো হবে, তাই আমরাও চলে এলাম। কথায় কথায় নির্জন টের পেল ভদ্রলোক বেশ অমায়িক ও মিশুক মানুষ। স্বেচ্ছায় অনেক কথাই বলেছেন। বলতে গেলে নির্জনের স্বভাবের অনেকটাই বিপরীত। অপরিচিত জায়গায় একটা কথা বলার লোক পেয়ে খুশি হয়েছেন। মনে হচ্ছে জানা গেল। ভদ্রলোকের নাম সোয়েব শিকদার, পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মা বাবাও ছোট্ট মেয়েকে নিয়েই তার জগৎ। সোয়েব এক ফাঁকে নির্জনকে জিজ্ঞেস করল, থাকেন কোথায়? ঢাকার বনানীতে। আর আপনি? সোয়েব বেশ অবাক হয়ে বললেন, আমিও তো ওখানেই থাকি। কোনোদিন তো নিজেদের এলাকায় পরিচয় হলো না, এই সুদূর সেন্ট মার্টিন এসে হলো। নির্জন প্রত্যুত্তরে বলল, হয়তো দু প্রান্তে থাকি বলেই পরিচয় হয়নি, তবে একবার যখন পরিচয় হয়েছে তখন আবারও দেখা হওয়ার সুযোগ আছে। সব নিজের পরিবার সম্পর্কে নিজ থেকে যা বলল ঠিক ততটুকুই জানল নির্জন। আগ বাড়িয়ে প্রশ্ন করতে ভুলে গেল। নব্যপরিচিত মানুষের মাঝে যতটুকু অপ্রয়োজনীয় আলাপ হওয়া যায় ততটুকুই হলো। নির্জনের কল আসতেই তাদের আলাপে ব্যাঘাত ঘটল। মাইশার কথা বলা শেষ হয়েছে, সে নির্জনকে রুমে ডাকছে। নির্জন সোয়েবের থেকে বিদায় নেওয়ার সময় সে বলল, একই রিসোর্টে আসি যখন, আবার দেখা হবে নিশ্চয়ই। বাড়ি থেকে খাবার খেয়ে 10:30টায় রিসোর্টে ফিরেছে নির্জন। মাইশা ওয়াশরুমে ঢুকেছিল ফ্রেশ হতে। নির্জন খাটে বসে বসে ফোন ঘাঁটছিল। আবহাওয়া ভিন্ন রূপ দেখাচ্ছে আজ। হিমশীতল বাতাস বইছে।
মাঝে মধ্যে সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। অল্প সময়ের ব্যবধানে পুরো দস্তর একটা রোমান্টিক পরিবেশ তৈরি হলো রুম জুড়ে। মাইশা বেরিয়েছে ওয়াশরুম থেকে, বিছানায় রাখা তোয়ালেটা তুলে নিয়ে মুখ মুছতে মুছতে নির্জনকে বলল, আপনিও গিয়ে ফ্রেশ হয়ে নিন, এরপর ঘুমাই। নির্জনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। ফোনের থেকে মনোযোগ সরে সেটা এসে পড়েছে মাইশার ওপর। মাইশা প্রথমে থতমত খেলো একটু, অতঃপর দ্রুত গতিতে বিছানায় রাখা ওড়নাটা নিয়ে গায়ে দিতে দিতে বলল, সি, আপনার নজরে সমস্যা আছে। নির্জন মহাবিরক্ত হয়ে মুখটা ঘুরিয়ে নিল। বিছানা ছেড়ে উঠতে গিয়ে বলল, নাটক। এরপরে হনহনিয়ে ঢুকে গেল ওয়াশরুম। মাইশা হা করে চেয়ে রইল কিয়ৎক্ষণ তার পথপানে। 5 মিনিট পর বের হলো নির্জন। মাইশা তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। নির্জন তোয়ালের দিকে গেল না, এগিয়ে গেল মাইশার দিকে। পরপর টান বসালো মাইশার ওড়নাতে। মাইশা হতভম্ব হয়ে তস্ত্র গতিতে নিজের ওড়না চেপে ধরল। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি? ওড়না নিয়ে টানাটানি শুরু করেছেন কেন? তোমার কোনো সমস্যা তাতে? মাইশা ঠোঁট চেপে হেসে বলল, বদ্ধ রুমে ইফটিজিং হচ্ছে কিন্তু। নির্জন মাইশার ওড়নায় জোরে সোরে টান বসাতেই তাল হারালো মাইশা। এসে পড়ল নির্জনের বুকে। তখনই নির্জন বলল, বাইরের আবহাওয়াটাই টিজিং করার মতো। নির্জনের হাত চেপে বসেছে মাইশার কোমরে। শক্ত হাতের স্পর্শে দমবন্ধ অবস্থা মাইশার। দুবাহু বাড়িয়ে নির্জনের কাঁধে রাখল। তার বুকে মাথা গুজে বলল, নিজের নিয়ন্ত্রণহীন হওয়ার দোষটা আবহাওয়ার ঘাড়ে চাপাচ্ছেন। নির্জনের উষ্ণ ওষ্ঠদয় ছুঁয়ে গেল মাইশার কান। ধীর স্বরে বলল, মাইশা, মিথ্যা অপবাদ হয়ে যাচ্ছে এটা। কয়েকদিন পর বিয়ের 2 মাস পূরণ হবে আমাদের। এতদিন ধৈর্য ধরার জন্য আমাকে ধৈর্যশীল বলা উচিত, নিয়ন্ত্রণহীন নয়। বলতে বলতে নির্জনের ছোঁয়া কান থেকে গলায় এসে নামল। মাইশা দিশেহারা হয়ে নির্জনের টি শার্টের কাঁধের অংশটুকু খামছে ধরল। মিনমিন স্বরে বলল, রোমান্টিক ওয়েদারে শুধু রোমান্স নয়, কিছু কিছু সময় রোমান্টিক গান ছেড়ে কাপল ড্যান্সও করা যায় মিস্টার সাদা পান্ডা। নির্জন জিজ্ঞেস করল, তোমার এখন কাপল ড্যান্সের শখ লাগছে? মাইশা আস্তে করে জবাব দিল, নির্জন তৎক্ষণাৎ মাইশাকে ছেড়ে দিল। লম্বা শ্বাস নিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনল। এমন মুহূর্তে নির্জনের হঠাৎ পিছিয়ে যাওয়ায় ভড়কেছে মাইশা। জিজ্ঞেস করে ফেলল, কি হয়েছে? রোমান্স পরে হবে, আগে তোমার শখটা পূরণ করে নেই। মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল। এর মাঝে নির্জন লাইট অফ করে খুব লো পাওয়ারে বাতি জ্বালালো। বাইরের ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঘরের মিটমিটে আলো যেন তাল মিলিয়ে উষ্ণতা বাড়তে লাগলো পরিবেশের। রুমের পর্দাগুলো লাগিয়ে নির্জন গিয়ে নিজের ফোনটা নিল। 1 মিনিটের ব্যবধানে স্লো মোশনে একটা গান ছাড়ল। এরপর ফোনটাকে বেডসাইডের টেবিলে উল্টো করে রেখে ফিরে এলো মাইশার সামনে। ধীর স্বরে মিউজিক বাজছে। গানের সুরটাই যথেষ্ট আবেদন ছড়াতে। মিউজিক শুনে গানটা ধরে ফেলেছে মাইশা। খুশি হয়েছে নির্জনকে তার শখের প্রতি এতটা যত্নশীল দেখে। নির্জন হাত বাড়িয়ে দিল মাইশার সামনে। মাইশার সঙ্গে সঙ্গে হাত রাখলো নির্জনের হাতের ওপর। নির্জন কাছে টানলো তাকে। তাদের নাচের সাথে তাল মিলিয়ে বাজতে লাগলো গান। একবার ঘুরে নির্জনের বুকে মাইশার পিঠ ঠেকেছে। নির্জনের হাত গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে মাইশার পেট। মাইশা স্তব্ধ হয়ে রয়েছে যেন। নির্জন মাইশার গালে হাত রেখে মুখটা নিজের দিকে ঘোরালো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাইশার ঠোঁটে স্পর্শ করলে লিরিক্সের তালে তালে। গান অর্ধেকের বেশি শেষ, কিন্তু তাদের রোমান্টিকতা শেষ হচ্ছে না। স্বপ্নের মতো মুহূর্তটা দুজনে উপভোগ করছে কেবল। নির্জনের অবাধ্য স্পর্শ যত্রতত্র ছুঁয়ে যাচ্ছে মাইশাকে। মাইশা কেঁপে উঠে নজর ঝুঁকিয়ে ফেলছে, আর নির্জনের পুরোটা সময় একযোগে তাকিয়ে রয়েছে মাইশার দিকে। এতে আরও লজ্জায় মিয়ে যাচ্ছে মাইশা। মাইশার শ্বাস প্রশ্বাস জোরালো হচ্ছে। গলা শুকিয়ে কাঠ কাঠ। অসহ্য দহনে পীড়িত হয়ে বাধা দিল নির্জনকে। গানের প্রত্যেকটা লাইনের শব্দগুলোর সাথে নির্জনের স্পর্শ রীতিমতো বৈদ্যুতিক শক দিচ্ছে মাইশাকে।
এখন আফসোস হচ্ছে কেন যে নির্জনকে এমন উদ্ভট শখের কথা বলতে গেল। নির্জন বাধা পেয়ে থামল, মুচকি হেসে দুষ্টুমি ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, শখ শেষ তোমার? এত দ্রুত পূরণ হয়ে গেল? মাইশা শুকনো ঢোক গিলে বলল, খুব হয়েছে। মাইশার বলতে দেরি, নির্জনের তাকে কোলে তুলতে দেরি হলো না। মাইশা গলা জড়িয়ে ধরতেই তার কানের কাছে ফিসফিসে বলল, তোমার শখ শেষ, আমার নয়। গানটা এখনো বেজেই চলেছে। নির্জন মাইশাকে বিছানায় রেখেই গলায় মুখ গুজল, ছোট ছোট চুমুতে অস্থির করে ফেলল মাইশাকে। এতক্ষণ রোমান্টিক লাগা গানটাও হঠাৎ বিরক্তির কারণ হয়ে গেল। নির্জন হাত বাড়িয়ে অফ করে ফেলল ফোনের স্ক্রিন, সাথে বন্ধ হয়ে গেল গানটাও। রাইসা খুব উৎফুল্লতার সাথে অপেক্ষা করছে সাইমনের। 11টা বাজতেই ফিহা ও রিয়াদ নিজেদের রুমে চলে গেল। রাইসা বসে রইল সাইমনের অপেক্ষায়। 11:30টায় ফিরল ছেলেটা। রাইসার সাথে কথাবার্তা না বলেই ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বের হতে দেখল রাইসা খাবার বেড়ে এনেছে। দেখা মাত্র কুটিল হাসল সাইমন, জিজ্ঞেস করল, লাইনে এসে গেছে দেখছি, তবে দুটো প্লেটে কেন? তুমি আর আমি একসাথে খাবো তাই। সাইমন তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে এলো। পিছনে বসতে রাইসা একটা প্লেট সাইমনের দিকে বাড়িয়ে দিল। খাবারের সময়টা সম্পূর্ণ চুপ রইল রাইসা, কারণ সে নিশ্চিত নয় সাইমন কিরূপ প্রতিক্রিয়া দেবে। রেগে গেলে দুজনেরই খাওয়া দাওয়ার দফা রফা হয়ে যাবে। তার ভেবে নিল খাওয়া শেষে ঘুমাতে গিয়ে আলাপ সারবে। খাওয়া শেষ করে দুজনে ঘুমাতে যেতে যেতে সময় 12টা পেরিয়ে গেল। ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার আজ, অর্থাৎ সকালে সাইমনের অফিস যাওয়ার তাড়া নেই। সেসব ভেবে রাইসা বলল, সাইমন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। সাইমন ফোনে ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ বলো, ফোনটা রাখো একটু, খুব জরুরি কথা আছে। সাইমন ফোনটা রেখে ঘুরল রাইসার দিকে, বলো এবার। রাইসা ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলতে শুরু করলো, দেখো, তুমি আমাকে তোমার বাসায় নিতে পারছো না কারণ তোমার মা মানবে না, কিন্তু যদি আমাদের একটা বেবি হয় তো? সাইমন হতভম্ব হয়ে গেল, বলল, তুমি এখনই বেবি নিতে চাইছ? রাইসা ভয়ে ভয়ে ঢোক গিলল, উত্তর দিল, হ্যাঁ, মানে নাতি নাতনি দেখলে তোমার মা অবশ্যই মুখ ফিরিয়ে রাখতে পারবে না। মুহূর্তে রেগে গেল সাইমন, বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? 4 মাস হবে আমি চাকরিতে জয়েন করেছি, আর বিয়ে সবে মাত্র 2 মাস। এর মধ্যে বাচ্চা নেওয়ার চিন্তাও কিভাবে করো তুমি? রাইসা আতঙ্কিত হয়ে কেঁপে উঠল। প্রত্যুত্তরে বলল, বাচ্চা নিলে কি এমন হবে সাইমন? বরং ভালোই হবে, দেখবে তোমার বাবা মাও মেনে নিবে আমাদের। সাইমন সূচক শব্দ করে বলল, বাচ্চাই সব কিছুর সমাধান? বড়রা তো তাই বলে। উফ, এসব পুরনো দিনের চিন্তা ভাবনা নিয়ে চলো তুমি। এত দ্রুত বাচ্চা নেওয়া ঠিক হবে না রাইসা। রাইসা অনুনয় করে বলল, সাইমন প্লিজ, তুমি তো বললে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তখন কি আমি একা একা থাকবো সারাদিন? একটা বেবি থাকলে সারাদিন এমনি এমনি কেটে যাবে। এভাবেই আরও হাজার ভুজুং ভাজুং বোঝাতে থাকলো রাইসা। সাইমন প্রথমে রাগ দেখালো, আস্তে ধীরে মাথা ঠান্ডা হতে শুরু করলো। এরপরেই বেলাজের মতো বলে বসলো, কিন্তু তুমি তো আজকাল আমি কাছে গেলেই অনুভূতিহীন যন্ত্রের মতো আচরণ করো, এটা বিরক্তিকর। রাইসা অদ্ভুত দৃষ্টিতে এক পলক সাইমনকে দেখলো, এরপর মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলল, আর তুমি আমার গায়ে হাত তোলার সময় তো খুব অনুভূতির পরিচয় দাও তুমি। সাইমন শুনতে পায়নি, ভুরুকুচকে শুধালো, কিছু বললে? রাইসা তস্ত্র মাথা নাড়ল, বলল, কিছু না। সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব খুব সেন্সিটিভ ব্যাপার রাইসা, ভালো করে ভেবে নাও। পরবর্তীতে আশা করো না প্রেগন্যান্সির টাইমে কেউ তোমার খাটের উপর বসিয়ে খাওয়াবে। তোমার তো আবার আহ্লাদ আবদারের শেষ নেই। রাইসার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ। কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীতে এসে পড়ল। সামলে নিল নিজেকে, বুঝে গেল প্রেগন্যান্সির টাইমেও খুব ঝামেলা পোহাতে হবে তাকে। তবু যদি একটা বাচ্চা এলে সব স্বাভাবিক হয়, তার জন্য একটু কষ্ট পোহালেও সই। সাইমন পুনরায় বলল, কিছু হলো? কি বলছো না যে? বুঝেছো আমার কথা? রাইসা উত্তর দিল, বুঝেছি, এ নিয়ে চিন্তা করো না। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো এবার বেবি নিবেই? হ্যাঁ। শোয়েব রিসোর্টের 2টি রুম বুক করেছিল, একটা বাবা মার জন্য আর একটা নিজের ও মেয়ের জন্য।
নিজের রুমটাকে সুম্মিকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে। এমন সময় দরজায় নক হলো। সুম্মি ঘুমিয়ে পড়েছে। শোয়েব তাকে বিছানায় শুয়ে দিয়ে গিয়ে দরজা খুলল। তার মা বাবা ছিল বাইরে। তাদেরকে দেখে শোয়েব বলল, তোমরা ভেতরে আসো। শোয়েবের মা তিন্নি বেগম ভেতরে এলেন, আর তার বাবা বাইরে কোথাও একটা গেলেন। তিনি ভেতরে এসে বিছানায় বসলেন। সুস্মির মাথায় হাত বোলাতে গিয়ে বললেন, ঘুমিয়ে পড়ল তাহলে? হ্যাঁ। তিন্নি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কতদিন মেয়েকে একা একা পালবি তুই? কতবার বলছি বিয়ে কর বিয়ে কর, তুই শুনলে তো? শোয়েব বিরক্ত হয়ে বলল, বিয়ে করা লাগবে কেন? মেয়ে আমি একা পালতে পারি না। তিনি বেগম মুখ বাঁকিয়ে বললেন, বিয়েতে সমস্যা কি তোর? এমনভাবে শোক পালন করছিস যেন বউ মরেছে। মরলে অন্তত সান্ত্বনা দিতে পারতাম। ছেলে বউকে ভালোবাসে একা জীবন কাটিয়ে দিচ্ছে, কিন্তু মেয়ে তো। শোয়েব অসূচক শব্দ করে বলল, মা প্লিজ এসব বাদ দাও তো। তুই চুপ কর। আমার তো রাগ হয় নিজের ওপর। তুই তো মিতাকে বিয়ে করতেই চাসনি, আমরাই জোর করে বিয়ে দিলাম। আমরাই তোর জীবনটা নষ্ট করে দিলাম। ছোট্ট মেয়েটা মাছহারা হলো। তোমরা মেয়ে খুঁজে বিয়ে দিতেছ বলে আমি কি একবারও এত সব ঘটনার জন্য তোমাদের ওপর দোষারোপ করেছি? আমি আরও ভালো আছি আমার মেয়েকে নিয়ে। আর কাউকে জীবনে জড়াবো কি ভরসায়, যদি সেও ধোঁকাবাজ বের হয়? একটা মেয়ের জন্য তুই পুরো মেয়ে জাতিকে অবিশ্বাস করবি শোয়েব? সবাই এক হয় না। কেউ কেউ ইচ্ছে করে সাজানো সুখের সংসার ভাঙে, আর কেউ শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখার জন্য সারা জীবন যুদ্ধ করে যায়। তুই তো একপাক্ষিক দেখে বিচার করছিস। শোয়েব এত সব শুনল না। সে নিজের মতো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বলতে ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু কথাগুলো চেপে রাখলো নিজের মাঝে। কী বা লাভ হবে বলে? যে চলে গেছে সে তো আর কখনোই ফিরে আসবে না, তাই না? ছেলেকে চুপচাপ দেখে ধৈর্যহারা তিন্নি বেগম জিজ্ঞেস করলেন, তুই বিয়ে করবি না? শোয়েব সরাসরি বলল, না, আমি সুস্মির জন্য সৎ মানব না। যদি সে আমার মেয়েকে অবহেলা করে, তুই আবার সবাইকে এক পাল্লায় মাপছিস? বলছি না এবার আর আগের মতো ভুল হবে না, ভালো কিছুই হবে, দেখিস। শোয়েব এসে বিছানায় বসলো, মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু দিল, গালে বলল, দরকার হলে মেয়েকে সারা জীবন একাই পালবো আমি। তবুও এমন কোনো মেয়ে আনবো না যে আর একবার আমায় ছেড়ে যাবে, সাথে আমার মেয়েটাকেও। একই রিসোর্টে থাকা ইতিমধ্যে সুস্মি ও তার দাদির সাথে পরিচয় হয়েছে মাইশার। সুস্মি খুবই পছন্দ করেছে মাইশাকে। আন্তি আন্তি বলে পাগল করে রেখেছে। কোলে চড়ে বসেছিল। স্বপ্নময় সময়টা ফুরিয়ে এলো এক সময়। ঘনিয়ে এলো পুনরায় দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার দিন। রবিবার বিকালবেলায় বাড়িতে ফিরল রাইসা। নির্জন বরাবরের মতো কথা না বাড়িয়ে রুমে চলে গেছে ফ্রেশ হতে। মাইশার আগে ড্রয়িং রুমে শাশুড়ির সাথে বসলো ঘোরাঘুরির সব ইতিহাস বর্ণনা করতে। মাইশার দেয়া উৎফুল্ল বর্ণনা মন দিয়ে শুনছেন নাজিয়া। আধা ঘন্টা বকবক করে নিজের রুমে এলো মাইশা। ভেতরে ঢুকে গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। নির্জন তখনও বারান্দায় তোয়ালে মেলে দিয়ে রুমে ঢুকলো। মাইশাকে শুয়ে থাকতে দেখেই বলল, এসে শুয়ে পড়লে? আগে গিয়ে ফ্রেশ হতে হয় জানো না? মাইশা উঠে বসলো, কটমট করে বলল, একটু রেস্ট নিচ্ছিলাম, তাতেও আপনার শান্তি নেই? রেস্ট পরে আগে ফ্রেশ হও, যাও। উফ বলে মাইশা বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠল, ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। এত লম্বা জার্নির পরে গোসল না করলে শান্তি হচ্ছিল না, তাই একেবারে গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। নির্জন ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছে। বন্ধ চোখের পাতা স্থির দেখে বোঝা যাচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। মাইশা গুটি গুটি পায়ে এসে হাজির হলো বিছানার কাছে। নির্জনের শান্তির ঘুমটা সহ্য হলো না, বিড়বিড়িয়ে বলল, আমার শান্তির ঘুম নষ্ট করে নিজে আরামে ঘুমানো হচ্ছে? এর ঘুমের তো আমি। কিছু একটা ভেবেই কথা অর্ধ সম্পূর্ণ রেখে বিছানা ছেড়ে উঠল। টেবিলের কাছে গিয়ে গ্লাসে পানি ঢালতে শুরু করেছে সবে, অমনি কল এলো রাইসার। বোনের কল পেয়ে মাইশা জগ মগ রেখে ফোনটা তুলল আগে। রিসিভ করে কানে গুঁজলো, বলল, হ্যাঁ আপু বলো, কি খবর তোমার, কেমন আছো? কথা বলতে বলতে বারান্দায় গিয়ে হাজির হলো মাইশা। চেয়ারটায় বসে মত্ত হলো আলাপে।
কথাবার্তার মাঝে মাইশা প্রশ্ন করলো, ভাইয়া ঠিকঠাক আছে তো? এ কয়েকদিনে কোনো ঝামেলা হয়নি তো তোমাদের মধ্যে? রাইসা আনন্দ চিত্তে জানালো, না, আপাতত সব ঠিকঠাক চলছে। কিন্তু মাইশা কৌতূহলী হয়ে শুধালো, কিন্তু কি? রাইসা বেশ কিছুক্ষণ হেয়ালি করে স্বীকার করলো, মাইশা, আমি তোর ভাইয়ার ফ্যামিলির ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি। তারা এখন আমাদের বিয়ের ব্যাপারে কিছু জানে না। সাইমন তাদের জানাতেও চাচ্ছে না। ব্যাপারটা ঠিক কই অবধি গড়াবে আমি জানি না। মাইশার খুশি টুসি উবে গেল। মনে পড়ে গেল নির্জনের একটা কথা। নির্জন বলেছিল সাইমনের পরিবার তার বিয়ে দিতে চাচ্ছে। যদি সত্যি বিয়ে দিয়ে দেয় তো রাইসার কি হবে? বোনের চিন্তায় মাইশার শান্তিতে থাকা হচ্ছে না। কোনো মতে বোনকে সান্ত্বনা দিয়ে কথাবার্তা শেষ করে ফোন কাটল। বিছানায় এসে শুয়ে নির্জনের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকলো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজেরই তাল নেই। নাজিয়া মাঝে একবার এসেছিলেন দুজনকে ডাকতে। খুলে রাখা দরজার ওপাশ থেকে নক করলেন কিছুক্ষণ। সারা শব্দ না পেয়ে ডাকও দিলেন। শেষে ভেবে নিলেন জার্নি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই হাল ছেড়ে চলে গেলেন নিচে। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙল মাইশার। আধো ঘুমে চোখ খুলে দেখল পাশে নির্জন নেই। বিছানা থেকে সোজা জানালার বাইরে তাকিয়ে দেখল অন্ধকার নেমেছে। অতঃপর আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। নির্জন তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করছিল। মাইশাকে উঠে বসতে দেখে বলল, ঘুম হলো তোমার? মাইশা ঘুম ভাঙায় থম মেরে রইল কিছুক্ষণ। এরপর চোখ ডলতে ডলতে বলল, এই ভর সন্ধ্যায় রেডি ফেডি হয়ে যাচ্ছেন কই? অফিসে। মাইশা কপাল কুঁচকে ফেলল, বলল, অফিসে মানে আজকে যেতে হবে আপনার? কালকে গেলে হয় না? যেতে হবে মাইশা। কয়দিন ভালোই গ্যাপ পড়লো, বাবা একা সামলেছে, আজকে আমার যাওয়া উচিত। মাইশা মুখটা গোমরা করে ফেললো, আর চোখে তাকিয়ে বলল, কাল গেলেও হতো, আমার আপনার সাথে কথা আছে। নির্জন উল্টো ঘুরে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো, জানতে ছিল, বলো, তোমার কথা শুনে তারপর যাই। আপনি ঘুমানোর পর আপু ফোন দিয়েছিল, কথা বললাম, কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। বিয়ে তো করে নিয়েছে, তাহলে বউকে সবার সামনে পরিচয় দিতে কিসের সমস্যা? নির্জন ঠোঁট উল্টালো, জবাব দিল, সেটা আমি কি জানি? মাইশা চোখ ছোট ছোট করে চাইল নির্জনের দিকে, খোঁচা মেরে বলল, মেবি পুরুষদের সমস্যা এটা, তাই না? নির্জন হাসি চেপে বিছানার কাছে এলো। মাইশার মুখোমুখি বসে তার গালে হাত রাখল, নরম সুরে বলল, মাই ডিয়ার ওয়াইফ, বউকে সবার সামনে স্বীকৃতি দিতে না পারাটা কাপুরুষদের সমস্যা, পুরুষদের নয়। অতঃপর চুমু খেলো মাইশার কপালে। বিছানা থেকে উঠে চুলে চিরুনি চালাতে ব্যস্ত হলো। তখনই মাইশা আবার বলল, আপনি চলে যাচ্ছেন কেন? আমার তো কথা শেষ হয়নি, আরও কিছু বাকি থাকলে বলে ফেলো, আমি শুনছি। মাইশা খুব চিন্তিত হয়ে বলল, সাইমন ভাইয়া তো আপুকে নিজের পরিবারের সাথে পরিচয় করাচ্ছে না, আবার ওনার মা ওনাকে বিয়েও দিতে চাইছে। যদি সত্যি সত্যি ভাইয়া আর একটা বিয়ে করে ফেলে তো আপুর কি হবে? নির্জন উত্তর না দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। সে নিজেও ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তায় আছে। তাকে চুপচাপ দেখে মাইশা অধৈর্য হয়ে বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? নির্জন বলল, দেখি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে। মাইশা বিছানা ছেড়ে উঠে এলো, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ঠিক নির্জনের মুখ বরাবর। ভুরুদয় কুঁচকে বলল, আঙুল বাঁকানোর কি দরকার? চামচ দিয়ে ঘি উঠালেই তো হয়, আমি এনে দিব চামচ। 1 মিনিট, আপনি এখন ঘি উঠিয়ে করবেন কি শুনি? পরোটা ভাজবেন বলছি। নির্জন হতাশা চেপে দীর্ঘশ্বাস ফেলে বলল, সিরিয়াস মোমেন্টে একটা উল্টাপাল্টা যুক্তি না দেখালে তোমার হয় না? ওটা একটা প্রবাদ। মাইশা রুক্ষ স্বরে বলল, আমি জানি ওটা একটা প্রবাদ, কথার কথা। এতটা মূর্খ ভাবেন আমাকে যে প্রবাদ তো চিনব না? আপনার মতো উচ্চ শিক্ষিত না হলেও একটু আধটু পড়াশোনা আমিও করেছি, তাই প্রবাদ চিনি। কিন্তু প্রবাদের পিছনে একটা যুক্তি তো থাকা লাগবে নাকি? যেখানে আমরা চামচ দিয়ে ঘি ওঠাতে পারি সেখানে আঙুল বাঁকানোর প্রয়োজনটা কি? নির্জন বিরক্তি চেপে বলল, মাইশা, এরপর কোনো প্রবাদ সৃষ্টি হলে তুমি বরং যুক্তি দিয়ে ঠিকঠাক করে দিও। আপাতত এই প্রবাদের যুক্তি আমিও জানি না। খুব সম্ভবত ওই যুগে তোমার মতো বুদ্ধিমতী মেয়ে ছিল না, তাই এত যুক্তি দিয়ে ভাবতে পারিনি।
নির্জনের কথা শুনে মাইশা বহু কষ্টে হাসি আটকে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, বলল, পাম্পটাম পরে দিলেও চলবে, আগে আমার কথা শুনুন। পাম্প কোথায় দিলাম? সত্যি কথা বলেছি, আমার বউ আসলে অনেক বুদ্ধিমতী। মাইশা চসূচক শব্দ করে বলল, আমার কথা শুনুন আগে, আমি একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? আপুকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। সাইমন ভাইয়া মায়ের অনুগত সেজে খুব সাধু হয়ে আছে ওনার মায়ের সামনে। যদি ওনার মা জানতে পারে ছেলে লুকে একটা বিয়েও করে রেখেছে, তাহলে নির্ঘাত ছেলের ইমেজ মায়ের সামনে ডাউন হয়ে যাবে। এরকম বুদ্ধি আসার কারণ, ছেলের বউ নিয়ে মায়ের সামনে হাজির করলে ওনার মা নির্ঘাত চেতে যাবে। 2টা পয়েন্ট, ছেলের সাধু সেজে থাকার মুখোশ খুলে যাবে, আপুরও টেনশন দূর হয়ে যাবে। কিন্তু আমরা বললেই যে উনি এক কথায় আমাদের বিশ্বাস করে নিবে, এর কি নিশ্চয়তা? এর জন্য আমার মাথায় একটা প্ল্যান আছে, শুনুন। গতানুগতিক ধারায় প্রবাহিত হতে থাকলো জীবন। নির্জন ব্যস্ত হলো অফিস নিয়ে আর মাইশা পড়াশোনা নিয়ে। হাজার ব্যস্ততায় তাদের মধ্যকার দূরত্ব বাড়েনি, দিন শেষে দুজনেই একে অপরের স্বস্তির স্থান। অন্যদিকে রাইসা ও সাইমনের জীবনে যাচ্ছে আগের মতোই। রাইসা স্বপ্ন দেখছে একটা ছোট্ট সংসারের, ছোট্ট একটা বাচ্চার, যারা হাত ধরে সুখের দেখা মিলবে তার জীবনে। এই আশায় আশায় দিন গুনছে। এর মধ্যে মাইশা পরিকল্পনা করে রেখেছে অন্য কিছু, যেটা ইতিমধ্যে রাইসাকে জানিয়ে দিয়েছে সে। উৎকণ্ঠার সাথে পার হলো সেই সপ্তাহটা। দিনটা ছিল সোমবার। অফিস শেষে মাইশাকে নিয়ে হাজির হলো রাইসাদের বিল্ডিংয়ের নিচে। রাইসা তৈরি হয়ে বসেছিল তাদেরই অপেক্ষায়। মাইশার মিস কল পাওয়া মাত্র রাইসা কল লাগালো সাইমনের নাম্বারে। পরপর 3বার কেটে দেওয়ার পর রিসিভ হলো সেটা। রাইসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধমকে উঠল সাইমন, তোমাকে কতবার বলেছি এই সময় ফোন দিবে না, আমি বাসায় থাকি। নিশ্চিত হতে রাইসা বলল, দুঃখিত, রাখছি তাহলে। কথাবার্তা ছাড়াই রাইসা কল কেটে দেয়ায় সাইমন ভাবনায় পড়ল একটু। পর মুহূর্তে আবার সে ভাবনা ছুঁড়ে ফেলে ব্যস্ত হলো মায়ের সাথে আলাপে। রাইসা নেমে এলো ওপর থেকে। নির্জন মাইশা গাড়িতে বসে অপেক্ষা করছিল। রাইসার সাথে সাথে রিয়াদকে নামতে দেখে নির্জন ইশারায় মাইশাকে বলল পেছনে গিয়ে বসতে। মাইশা হুকুম তামিল করলো। পেছনের সিটে বসতে রাইসাও এসে বসলো তার পাশে, আর রিয়াদ সামনে বসেছে নির্জনের পাশের সিটে। রিয়াদ সিট বেল্ট বাঁধতেই নির্জন বলল, আই এম সারপ্রাইজড। সাইমন আপনার বন্ধু, কিন্তু আপনি বন্ধুর সাপোর্টে না গিয়ে আমাদের পক্ষে আছেন। রিয়াদ স্মিত হেসে বলল, আমি ন্যায়ের পক্ষে আছি, আর রাইসের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়। বন্ধু হলে হোক, আমি ওর বিপক্ষে যেতেও রাজি। রাইসা আবেগ আপ্লুত হয়ে বলল, ওনারা দুজনেই সবসময় আমাকে সাপোর্ট করেছে, ফিহা তো আজকে আসতে চাইছিল। রিয়াদ সঙ্গে সঙ্গে বলল, আমি আসতে দেইনি, ওই বাসায় অনেক ঝামেলা হবে ভেবে। নির্জন বলল, ভালো করেছেন। মাইশা তো যাচ্ছে নিজের বোনের ব্যাপার বলে, ও গিয়ে সমাধান না করলে হবে নাকি? আজকাল তো একটু বড় বোন ভাব নিচ্ছে। রিয়াদ ও রাইসা একসাথে হেসে উঠল। মাইশা লজ্জা পেয়ে গেল। কপট রাগ দেখে নির্জনকে বলল, আপনি চুপ করুন তো, সবসময় আমার সাথে খোঁচাখুচি না করলে হয় না। নির্জন প্রত্যুত্তরে বলল, ভালো কথা বললেও দোষ। রিয়াদ আফসোসের সুরে বলল, এ কথা আর বলেন না ভাইয়া, স্বামী জাতি রয়েছেই স্ত্রী জাতির নির্যাতনের। রাইসা খুক খুক করে কেসে বলল, ভাইয়া ফিয়ার সাথে দেখা হলে আমি কিন্তু সব বলে দিচ্ছি। মাইশা বলল, আরে আপু থামলে কেন, পুরো কথাটা শুনতাম। রাইসা বলল, হয়েছে, আর ঝামেলা করিস না তোরা, আমি আছি টেনশনে, আর এখানে সবাই মজা নিচ্ছে। নির্জন বলল, টেনশন নেওয়ার সময় সাইমনের তোমার না। রিয়াদ মাথা নেড়ে বলে, একদম ঠিক, আর বিয়ের সাক্ষী তো আমি আছি, প্রয়োজনে বানিয়ে সাইমনের নামে আরও কটা মিথ্যা চালিয়ে দেব, ওর মা আমাকে ভালো করে চেনে, নির্ঘাত বিশ্বাস করে নিবে। মাইশা চিন্তিত হয়ে বলল, কিন্তু মিথ্যা বলাটা কি উচিত হবে? রিয়াদ উত্তর দিল, সাইমন দিনের পর দিন বিয়ে লুকিয়ে বাসায় মিথ্যে বলে যাচ্ছে, এটাও কি উচিত? অকাট্য যুক্তির সামনে পড়ে চুপ হয়ে গেল মাইশা, কিন্তু বাকিদের কথা চালু রইল। ঘণ্টাখানেক পর কলিং বেল বাজলো সাইমনদের বাড়ির দরজায়। শামীমা একটু অবাক হলেন, বললেন, এ রাত্রিবেলা কে এলো আবার? বলতে বলতে ছেলের সঙ্গ রেখে ছুটতে হলো তাকে। দরজা খুলে পুরো একটা দলকে দেখে তিনি অবাক।
হতভম্বতার সুরে বললেন, রিয়াদ, আর তুমি? এই মেয়েরা কারা? রিয়াদের সাথে দুজন মেয়ে। কথাটা সাইমনের কানে প্রবেশ করতেই প্রায় লাফিয়ে উঠল। ড্রয়িং রুম ছেড়ে ছুটে এলো দরজার কাছে। সামনের দৃশ্য দেখে চোয়াল ঝুলে পড়ল তার। হৃদস্পন্দন হতে থাকলো দ্রুত গতিতে। শব্দ হারিয়ে ফেলল কণ্ঠনালী। নির্জন তখন হাসি হাসি মুখ করে তাকালো শামীমার দিকে। এর আগেও একবার পরিচিত হয়েছে বিধায় নতুন করে পরিচয় দেওয়া লাগলো না তার। কিন্তু রাইসা ও মাইশা, এই দুইজন তো শামীমার কাছে নতুন মুখ, তাই কৌতূহলী নজরে বারবার তাকাচ্ছেন দুজনের দিকেই। তার কৌতূহল মেটাতে নির্জন উত্তর দিল, ও হচ্ছে মাইশা আর ও রাইসা। এরপর মাইশার এক হাত ধরে নিজের কাছে টানলো, অতঃপর বলল, এটা আমার বউ আর ওটা আপনার ছেলের বউ। এটা আমার বউ আর ওটা আপনার ছেলের বউ? হাসি হাসি মুখ করে কথা না বলে দাঁড়িয়ে রয়েছে নির্জন, যেন খুব সাধারণ একটা কথা বলেছে, অথচ তার এই কথাতেই ছোটোখাটো বজ্রপাত ঘটল সেথায়। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলেন শামীমা বেগম। অনেকটা সময় লাগলো তার ধাতস্থ হতে। মিনিট দুয়েক অতিবাহিত হওয়ার পর নির্জন পুনরায় বলল, আমাদের কি দরজার সামনে দাঁড় করে রাখবেন? ভেতরে ঢুকতে দিবেন না আন্টি? সংবিত ফিরতেই ভদ্রমহিলা প্রথমে বাঁকা নজরে চাইলেন ছেলের দিকে, রুক্ষ স্বরে বললেন, এসব কি শুনছি সাইমন? বলে দে এসব মিথ্যে। সাইমন বিপরীতে কিছু বলতে পারল না সরাসরি বিয়েটা অস্বীকার করতে, কারণ বিয়ের সাক্ষী স্বয়ং দাঁড়িয়ে আছে সামনে। চুপ করে আসিস কেন সাইমন? গর্জন করলেন ভদ্রমহিলা। নির্জন জবাব দিল সাথে সাথে, বলবে কি করে? ঘটনা তো সত্য। শামীমা রক্তচক্ষু নিক্ষেপ করলেন নির্জনের ওপর, ধমকের সুরে বললেন, তুমি চুপ করো। আমি তোমার কাছে কিছু জানতে চাইনি, আমার ছেলের কাছে জানতে চাচ্ছি সত্যিটা। অজানা একজন এসে একটা কথা বলে দিলেই কেন বিশ্বাস করব? আমাকে চুপ করিয়ে দিলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? রিয়াদ বলল, সাইমন কিছু বলবে না আন্টি, বিয়েটা হয়েছে আর আমি সাক্ষী নিজেই। শামীমা অবিশ্বাস্য নজরে রিয়াদের দিকে চেয়ে বলল, রিয়াদ তুমিও? এত চেঁচামেচির মাঝেও রাইসা ও মাইশা চুপচাপ, তারা কেবল তামাশা দেখছে। গলা উঁচি একটা কথা বলছে না। মাঝপথে রিয়াদ প্রস্তাব রাখলো, আন্টি, আমার মনে হয় ব্যাপারটা ঘরে গিয়ে মিটিয়ে নেওয়া উচিত। মা যে সিঁড়িতে দাঁড়িয়ে কখন কে এসে পড়ে, একটা সিন ক্রিয়েট হবে। শামীমা বুদ্ধিমতী মহিলা, তিনি লোকের সামনে নিজের তামাশা করতে চাইলেন না। নিজেদের থমথমে কণ্ঠে অনুমতি দিলেন ভেতরে আসার। আস্তে ধীরে গুটি সুটি পায়ে ভেতরে প্রবেশ করলো রাইসা, সাথে বাকিরাও। শামীমা পথ দেখিয়ে ওদের সবাইকে ড্রয়িং রুমে বসালেন। এরপর নিজেও বসলেন। দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা মাথায় বললেন, বলো কত টাকা লাগবে তোমাদের? চূড়ান্ত হতভম্ব হয়ে সকলে মুখ চাওয়াচাই করল একে অপরের। অতি আশ্চর্যান্বিত হয়ে রিয়াদ বলল, আন্টি, আপনি টাকা অফার করছেন কোন হিসাবে? শামীমা জবাব বললেন, শোনো, আজকাল না এসব ফ্রডের কাহিনী বেশি হচ্ছে। বিয়েটিও ফ্রড হলে আমি বেশি অবাক হব না। হতেই পারে মিথ্যে কাহিনী সাজিয়ে তোমরা এই মেয়েটাকে ঘরে ঢুকাতে চাইছো কোনো স্বার্থ হাসিলের জন্য। এত সহজে এসব বিশ্বাস করছি না আমি। রিয়াদ রেগেমেগে বলল, সাইমন, তোর মা তোর বউকে ফ্রড মনে করছে, তুই কিছু বলছিস না কেন? সাইমন, দাঁড়িয়ে তামাশা দেখবি শুধু? চুপচাপ দাঁড়িয়ে। সাইমন ব্রিটিশনে মুখখানে বিকৃত করে বলল, আমি কি বলবো? আমি কি তোদের একবার বলেছিলাম আমার বাসায় আয়, আমি সমাদরে ঘরে তুলব? রিয়াদ আহত নজরে সাইমনের দিকে চেয়ে বলল, আমার চোখের সামনে তোদের বিয়েটা হয়েছে সাইমন, তুই কি এখন নিজের বউকে অস্বীকার করবি? সাইমনের মধ্যে এসব কথার কোনো প্রভাব পড়ছে না। সে বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলের ভাবভঙ্গিতে অনেক কিছু টের পেলেন শামীমা। অবাক হলেন, পরপর বিস্মিত লোচনে চেয়ে রইলেন ছেলের দিকে। তৎক্ষণাৎ রিয়াদ বলল, বিয়েটা অস্বীকার করিস না অন্তত, আমার কাছে কিন্তু প্রমাণও আছে। ঝট করে রিয়াদের দিকে ঘুরলেন স্বামী, বললেন, কই প্রমাণ দেখি? কাজী অফিসে বসে দুজনের বিয়ের কয়েকটা ছবি দেখালো রিয়াদ। এরপর আর সন্দেহের অবকাশ রইল না শামীমার। বিস্ময়ে ভূত হয়ে বললেন, তার মানে সাইমন সত্যি সত্যি এই মেয়েকে বিয়ে করেছে, তাও কাজী অফিসে? রিয়াদ ঠাস করে একটা দোষ চাপিয়ে দিল সাইমনের ঘাড়ে, বলল, জি আন্টি, রাইসার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল আন্টি। সাইমন ওকে বিয়ের আগে তুলে এনে বিয়ে করেছে আর এখন বউকে অস্বীকার করতে চাইছে না।
স্বীকার করতে। আপনি অন্য কোথাও বিয়ে দিতে চাইলে নির্ঘাত বউ রেখে আরেকটা বিয়েও করে নিবে। আপনি বলুন কাজটা কি ঠিক হবে? তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারলেন না শামীমা। আমতা আমতা করতে শুরু করলেন আর চোখে তাকালেন ছেলের দিকে। সাইমনের রক্তচক্ষু তখন রাইসার ওপর নিবদ্ধ, যেন সুযোগ পেলে এক্ষুনি গলা টিপে হত্যা করবে। শামীমা গলা খাঁকড়ি দিলেন, ছেলের কাছে জানতে চাইলেন, রিয়াজ যা বলেছে সব সত্যি তাই না? তুই এ মেয়েটাকে বিয়ে করেছিস সাইমন? সাক্ষী প্রমাণ সবকিছুর সামনে দাঁড়িয়ে মিথ্যে বলা সাহস সাইমনের হলো না। স্বীকার করলো বিয়ের কথা। শামীমা ভীষণ হতবাক হয়ে বললেন, কিন্তু আমি তোর বিয়ে ঠিক করেছিলাম। সব ঠিকঠাক করার পর এখন এসব সামনে আসছে। তুই এত বড় কথাটা আমার থেকে কিভাবে লুকালি? রাইসা মাথা তুলল এবার। না চাইতো মুখ ফসকে বলে ফেলল, আন্টি আমাদের বিয়ে হয়েছে 2 মাসের বেশি। আমি অনেকবার আপনার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু সাইমন কখনোই সেই সুযোগ দেয়নি। তার কারণ এইটা, ওর মনে আরেকটা বিয়ের ইচ্ছে ছিল। মাইশার কাছে এহেন ঘটনার সম্ভবতা আগেই শুনেছে রাইসা, কিন্তু অন্ধ ভালোবাসায় সাইমনকে অবিশ্বাস করতে মন সায় দেয়নি। এমন কিছু ঘটবে আন্দাজ করতে পেরে রিয়াদ নির্জন প্ল্যান করেছিল রাইসাকে নিয়ে আসার। শামীমার রাগ বৃদ্ধি পাচ্ছে তরতর করে। ছেলের বিয়ে নিয়ে দেখা স্বপ্ন, স্বাদ সবকিছুর জলাঞ্জলি দিয়ে সাইমনের বউ এসে হাজির হলো বাড়িতে। হুট করে কোনোভাবেই রাইসাকে মেনে নিতে পারছেন না তিনি। আবার ছেলের কুকর্ম অস্বীকার করে রাইসাকে ছুরিও ফেলতে পারছেন না। সামনে থাকা দলটার হাতে সাক্ষ্য প্রমাণ সবকিছুই আছে। এই মুহূর্তে বিয়ের বিরোধিতা করলেই হিতে বিপরীত হবে। আইনও থাকবে মেটার সাপোর্টিং। শামীমা দুহাত কপালে চেপে বিধ্বস্ত হয়ে বসে রইলেন। মাথা কাজ করা বন্ধ করে দিল তার। কোনোভাবেই কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। শেষমেশ সোফা সেরে উঠে দাঁড়ালেন। রুমে যাওয়ার আগে বললেন, তোমরা বসো, আমি আসছি। বলেই চলে গেলেন তিনি। ড্রয়িং রুমে উপস্থিত মানুষগুলো বুঝলো ধাক্কা সামলে উঠতে কিছুটা সময় লাগবে ওনার। সেই সময় দিয়ে তারা বসে বসে অপেক্ষা করলো সিদ্ধান্ত নিতে। শামীমা যাওয়ার পরেই হিংস্রাত্মক বেগে রাইসার দিকে গেল সাইমন। গাল চেপে ধরে ঝাড়ি মারল পরপর। তোমাকে কে বলেছিল আমার বাসায় আসতে? বলেছিলাম না কিছুদিন পর সময় হলে আমি নিজেই তোমাকে নিয়ে আসব? তাহলে ওদের কথা শুনে এলে কেন? নির্জন মাইশা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মাইশা হন্তদন্ত হেসে বাধা দেওয়ার আগেই রাইসা প্রতিবাদ করলো। নিজের গাল থেকে সাইমনের হাত সরিয়ে ফেললো জোর প্রয়োগ করে। অতঃপর বলল, তোমার সময় কোন দিন হতো সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমার মা না বললো তা তোমার নাম মা না বললে তো আমি জানতামই না আরেকবার বিয়ে করাতে যাচ্ছ। তা এই বাড়িতে আমার সতীন এনে এরপর আমায় বরণ করতে বুঝি? সাইমন ধমক দিল। আমি এই জন্যই না করেছিলাম ওদের সাথে আবার মিশতে। দিয়েছে তোমার ব্রেন ওয়াশ করে। মাইশা আবার নিজেকে দমাতে পারল না। চরম ঘৃণা ভরে দেখলো। বলল, আপনি দেখছি আপুর সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছেন। এত বাজে ব্যবহার। মাঝপথে তাকে থামিয়ে সাইমন অত্যাধিক কর্কশ কণ্ঠে বলল, চুপ করো, ছোটর মতো থাকবে। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলাচ্ছ কেন? মাইশা ঘাবড়ে গেল খানিক। এমন উঁচু আওয়াজের ধমকের সাথে সে অভ্যস্ত নয়। নির্জন নিজেও কখনো তার সাথে উঁচু আওয়াজে কথা বলে না। এবেলা সাইমনের কথাও নির্জনে সহ্য হয়নি। রীতিমতো সিংহের গর্জন ছুড়ল। সাইমন আওয়াজ নিছে, মাইশার সামনে গলাবাজি করবে না, খবরদার। আমার স্ত্রীর সাথে কেউ উঁচু গলায় কথা বললে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে আমি জানি। থতমত খেয়ে গেল সাইমন। টের পেল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাইসা তখন বলল, আমার সাথে জানায় তাই বলো, কিন্তু মাইশার সাথে কোনো খারাপ ব্যবহার নয়। ওরা তোমার মুখোশ খুলে ফেলেছে দেখে তোমার ওদেরকে সহ্য হচ্ছে না, তাই না? দুমুখ সাপ জাতীয় মানুষগুলো এমনই হয়। দাঁতে দাঁত পিষল সাইমন। ভদ্রতার খাতিরে এতগুলো মানুষের সামনে রাইসার ওপর হাত তুলতে পারল না স্রেফ, নয়তো যথেষ্ট মেজাজ খারাপ হয়ে আছে রাইসার ওপর। পিনপত নীরবতা নেমে এলো ড্রয়িং রুমে। চলল বেশ অনেকক্ষণ। সকলে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো শামীমা বেগমের সিদ্ধান্তের। প্রায় 20 মিনিট পর তিনি সাইমনকে ভেতরে ডাকলেন। মায়ের ডাকে সাইমন উঠে রুমের ভেতরে গেল। শামীমা ছেলের দিকে তাকালেন না, অন্যদিকে সে বললেন, কাজটা ঠিক করিসনি তুই। এখন কিভাবে এই বিপদের থেকে পিছু ছাড়াবো? সাইমন মাথা নিচু করে রইল কিছুক্ষণ। এরপর ধীর স্বরে বলল, তুমি কি করতে চাইছো? তুমি যা বলবে তাই হবে।
আমি যদি বলি এই মেয়েকে ছেড়ে দে তাহলে কি করবি? সাইমন শুকনো ঢোক গিলে বলল, ছেড়ে দিব। এমনিতে আমি এখন ওর প্রতি বিরক্ত হয়ে গেছি। তুমি যা সিদ্ধান্ত জানাবে সেটাই হবে। শামীমা ছেলের কথাকে গললেন বলে মনে হলো না। ছেলের কথাতে অন্যদিকে নজর রেখেই থমথমে স্বরে বলল, এখন হুজুগের বসে কিছু করা উচিত হবে না। নির্জন ছেলেটাকে আমার একটু অসুবিধার মনে হয়নি। পরবর্তীতে আইনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারি। সাইমন খানিক উৎফুল্ল হয়ে বলল, তো কি করবে? তুমি মেনে নেবে রাইসাকে? শামীমা মুখ ঝামটা মারলেন, এত খুশি হওয়ার কিছু নেই। বিয়েটা যেহেতু করেই ফেলেছ তো মেনে তো নিতেই হবে। মনে রেখো, তোমার কুকর্মের জন্য বাধ্য হয়ে এই মেয়েকে ঘরে জায়গা দিচ্ছি আমি। কোনো উল্টাপাল্টা কিছু হলে ওর সাথে সাথে তুমিও শাস্তি পাবে। কথাটা তোমার বউকেও বলে দিও। বেশ কিছুটা সময় পর বেরিয়ে এলো মা ছেলে। দুজনে হাসি মুখে দেখে আন্দাজ করা যাবে না ভেতরে কি কি মশলা দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। শামীমা এসে বসলেন নির্জনের মুখোমুখি সোফাটায়। চেঁচিয়ে কাজের মেয়েটাকে ডাকলেন, নাস্তার আয়োজন করতে বললেন। এরপর শুরু করলেন নিজের কথা। ভেবে দেখলাম বিয়েটা মেনে নেওয়াই ভালো। আমার ছেলে একটা ভুল করেছে, এটা নিয়ে রটানোর দরকার নেই, ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো। নির্জন ও মাইশা মুখ দেখাদেখি করলো। শামীমা রাইসার দিকে ফিরে বড়সড় হাসি দিয়ে বলল, মা থাকতে পারবে তো এখানে? মিষ্টি কথায় এক বিন্দু সন্দেহ হলো না রাইসার। খুশি হয়ে মাথা নাড়ল, অর্থাৎ সে পারবে মানিয়ে নিতে। সাইমন বলল, বিয়ের মতো এত বড় একটা ঘটনা লুকানোর জন্য দুঃখিত। এতদিন যা হয়েছে সব ভুলে যাও, চলো আবার নতুন করে সব শুরু করি। রাইসার সম্মতি দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেল বাকি তিনজন। শামীমা খুব আহ্লাদ দেখিয়ে কুটুম বাড়ির লোকের আপ্যায়নে ব্যস্ত হলো। তাদের ভালো আচরণে নির্জনের মসৃণ ভুরু কুঁচকে এলো। সন্দেহ হতে লাগলো অল্প স্বল্প, তবে মুখে প্রকাশ করলো না কিছু। সন্ধিহান নজর কুঁচকে রেখে চুমুক বসালো চায়ের কাপে। রাত পেরোতেই শামীমা ও সাইমনের আসল রূপ বেরোতে শুরু করলো। আকস্মিক রূপ বদলে চমকিত রাইসা পড়ে গেল মহাবিপদে। সুযোগ খুঁজতে লাগলো মাইশাকে ফোন করে সবটা জানানোর, কিন্তু শামীমা বেগম সূক্ষ্ম নজর পেরিয়ে একটা মুহূর্ত মিলল না কল করার জন্য। তবে শামীমা বেগম বেশ বেকায়দায় পড়েছেন। ভেবেছিলেন পদে পদে দোষ ধরবেন রাইসার, কিন্তু দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যের জুড়ে রাইসা আগেই সংসারের সব কাজকর্ম আয়ত্ত করে ফেলেছে। তাই শামীমা কোনোভাবে রাইসার দোষ বের করতে পারছেন না। অবশেষে সেদিন সন্ধ্যায় একটা ফুরসত মিলল রাইসার। বসে বসে বেশ অনেকক্ষণ আলাপ করলো মাইশার সাথে। তখন জানালো তারা বেবি প্ল্যানিং করছে। খবরটা পেয়ে বোধহয় রাইসার থেকে মাইশাই বেশি লাফালাফি শুরু করলো। রাত্রিবেলা অফিস থেকে ফিরল নির্জন। মাইশা সবসময়ের মতন টেবিলের উপর বসে বই নিয়ে পড়ছিল। নির্জন তার অবস্থা দেখে হতাশ শ্বাস ফেলল। জিজ্ঞেস করলো, আমার বাড়িতে কি চেয়ার নেই? সবসময় টেবিলের ওপর উঠে বসে থাকো কেন? নির্জনের কণ্ঠস্বর পেয়ে বইটই ফেলে রেখে নেমে আসলো মাইশা। নির্জনের কাছে এসে দাঁত কেলে বলল, আমার চেয়ার থেকে বেশি টেবিলে বসতে ভালো লাগে। নির্জন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাই খুলতে খুলতে জবাব দিল, বাদর মার্কা স্বভাব। মাইশা আতকে ওঠার ভান করে বলল, আপনি আমায় বাদর বললেন? তোমাকে কখন বললাম? তোমার স্বভাবকে বললাম। মাইশা হন্তদন্ত হয়ে কাছাকাছি এসে শার্টের হাতায় টান বসালো। নির্জন তার দিকে ঘুরে তাকাতেই লাজুক লাজুক ভাব দেখে বলল, আচ্ছা শুনুন না, আমার আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। নির্জন মাইশার ভাবভঙ্গি দেখে ভড়কে গেল, জানতে চাইল কি জরুরি কথা। মাইশা লজ্জায় মাথা ঝাঁকিয়ে বলল, মানে আজকে কথায় কথায় আপু বলল ওরা নাকি বেবি নিতে চাচ্ছে। নাতি নাতনির মুখ দেখলে আন্টি নাকি খুশি হয়ে যাবে আর ঝামেলা করা বন্ধ করে দিতে পারে। তো আমি ভাবছিলাম, ভালো খবর, কংগ্রেচুলেশন, তুমি জলদি খালামণি হবে। মাইশা মাথা তুলল অদ্ভুত নজরে। নির্জনকে পরখ করে বলল, কিন্তু আমি এটা বলতে চাইনি। নির্জন বুদ্ধিমান লোক, ভালোভাবে আন্দাজ করতে পারলো মাইশা কি বলতে পারে। তবু জেনে বুঝে অবুঝের ভান করলো। কপালে ভাঁজ ফেলে বলল, তো কি বলতে চাচ্ছ? মাইশা আমতা আমতা করে জবাব দিল, আসলে বলতে চাচ্ছিলাম আমাদের যদি একটা বেবি। ভয়ে বাকি কথাটুকু আর উচ্চারণ করতে পারল না মাইশা। নির্জনের চোয়াল ইতিমধ্যে শক্ত হয়ে গেছে। থমথমে স্বরে বলল, তোমাকে কে পালে মাইশা? দুদিন পর পর রাগ করলে, ঝগড়া করলে, একটু অসুস্থ হলে কে মুখে তুলে খাইয়ে দেয়? তোমাকেই সামলাতে হয় আরেকজনের, আর তুমি সামলাবে বাচ্চা? অসম্ভব ব্যাপার।
মাইশা হতবিহ্বল হয়ে বলল, আপনি আমাকে বাচ্চার সাথে তুলনা দিচ্ছেন? একটা বাচ্চাই তো, আমি ঠিক সামলাতে পারবো। নির্জন হেঁটে গিয়ে কাপড় চাপড় নিল ওয়াশরুমে ঢোকার জন্য। মাইশার দিকে লক্ষ্য না করে বলল, নো চান্স। শোনো, যদি রাইসের বেবি হয় তুমি বরং ওটাকে লালন পালন করে একটু ট্রেনিং নিও। যদি দেখি তোমার ট্রেনিং ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে তাহলে আমরা বেবি প্ল্যানিং করব, কেমন? পরপর নির্জন ঢুকে গেল ওয়াশরুমে। মাইশার উত্তরে অপেক্ষা করল না। মাইশা পেছনে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। বেশ কিছুক্ষণ নির্জনের কথাগুলো মস্তিষ্কে নেড়ে ছেড়ে দেখল, অতঃপর ভাবল, কথা তো ঠিকই বলেছে, আগে আপুর বেবিটা লালন পালন করে ট্রেনিং নেওয়া উচিত, কিন্তু তার আগে বাচ্চার এই দুনিয়াতে আসা তো লাগবে। উফ, আমি যে কি ওভার থিঙ্কিং করি না। তার ভাবনার মাঝে নিচ থেকে ডাক পড়ল, নাজিয়া ডাকছেন ডিনার রেডি করার জন্য। মাইশা তৎক্ষণাৎ বই খাতা সব গুছিয়ে রেখে চলে গেল নিচে। জীবন প্রবাহমান নিজস্ব গতিতে। সময় সময় পার হলো আরও 6টা মাস। শীতের মৌসুম পেরিয়ে বসন্তের আনাগোনা। গাছের ডালে ডালে কৃষ্ণচূড়ার গুচ্ছ দোল খাচ্ছে। মৃদুমন্দ বাতাসের তোপে বড় স্নিগ্ধ মনোরম সে পরিবেশ। মাইশার আজ পরীক্ষা ছিল, সেটা শেষ হলো বেলা 2টোয়। পরীক্ষা শেষ করে বেরিয়ে ক্যাম্পাসের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়ালো কারো অপেক্ষায়। তখনই সাথীও বেরিয়ে এলো। সে মাইশার কাছে এসে বলল, দাঁড়িয়ে রইলি কার অপেক্ষায়? তোর বর আসবে নাকি তোকে নিতে? মাইশা ভবনের দিকে সূক্ষ্ম নজরে চেয়ে থেকে বলল, বর আসবে কিনা জানি না, আমি অপেক্ষায় আছি আপুর। আজকে তো ভার্সিটি আসার কথা ছিল, এখনও ভেতরে আছে নিশ্চয়ই। 2 মিনিট পরে মাইশার ভাবনাকে সত্যি প্রমাণ করে বেরিয়ে এলো রাইসা। বোনকে দেখা মাত্র হাসি দিল, ছুটে এলো কৃষ্ণচূড়া গাছটার নিচে। কাকতালীয়ভাবে আজকে মাইশা ও রাইসা একই ড্রেস পরেছে। সেদিন যে মিলিয়ে বানালো সেটাই পরেছে দুজনে। দূর থেকে দেখলে জমজ ভেবে ভুল করবে অনেকেই। মাইশার প্রথমে নজর পড়ল রাইসার হাতে। সেখানে জ্বলে গিয়ে চামড়া কালো হয়ে গিয়েছে। মাইশা রীতিমতো আটকে উঠল। আলতো স্পর্শে রাইসার হাত ধরে আর্তনাদ করে উঠল, এ কি আপু? হাতটা এমনভাবে জ্বলল কি করে? রাইসার মাইশার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ইতস্তত করে বলল, তেমন কিছু না, গরম চা উল্টে পড়ে গিয়েছিল তা হাতে। মাইশা ক্ষিপ্ত স্বরে বলল, গরম চা উল্টে হাতের উল্টো পিঠে কিভাবে পড়ে? ফাজলামি করো আমার সাথে, যে কাজটা করেছে ইচ্ছে করে করেছে, বলো কে করেছে? মাইশা প্লিজ, এত রাগারাগি করার মতো কিছু হয়নি, ঠিক আছি আমি। কতটুকু ঠিক আছে তা দেখতেই পাচ্ছি। কবে পড়েছে এটা? নির্ঘাত কোনো ডক্টরের কাছেও নেয়নি। চলো এখন আমার সাথে। রাইসা বাধা দিয়ে বলল, মাথা খারাপ তোর? একটু পর নির্জন ভাই আসবে তোকে নিতে, তুই সোজা বাসায় যাবি, আমায় নিয়ে এত ভাবতে হবে না। নির্জনকে আমি ফোন করে বলে দিলেই হবে, ও আমাকে কিচ্ছু বলবে না। আমার সাথে তুমি এখনই ক্লিনিকে যাবে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। রাইসার বাধা উপেক্ষা করে ব্যাগ থেকে ফোন বের করলো মাইশা, নির্জনকে কল করবে। তার আগেই নির্জন ফোন বের করলো। মাইশা রিসিভ করতে জানালো, একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করবো 20 মিনিট পরে বের হওয়ার। মাইশা প্রত্যুত্তরে বলল, তার দরকার নেই, আমি একটু আপুকে নিয়ে ক্লিনিক যাচ্ছি, ওখান থেকে রিক্সা করে বাসায় চলে যেতে পারবো, আপনি টেনশন নিয়েন না। নির্জন কিছু একটা ভেবে বলল, আচ্ছা, শকত আঙ্কেলের ক্লিনিকে যাচ্ছে তো, তোমাদের হলে আমাকে একটা কল দিও, আমি এসে নিয়ে যাব। আচ্ছা বলে মাইশা কল কাটলো। এরপর রাইসার উদ্দেশ্যে বলল, দেখলে নির্জন পারমিশন দিয়ে দিয়েছে যাওয়ার, এবার চলো। কোন ক্লিনিকে যাবি তুই? ওদের ফ্যামিলি ডক্টর আছে, ওনার ক্লিনিকেই নিয়ে যাব, চলো। সাথী বলল, আচ্ছা তাহলে তোরা দুজন যা, আমি বরং বাসায় চলে যাই। মাইশার সম্মতি দিতে সাথী রিক্সায় চড়ে রওনা করলো বাড়ির পথে। মাইশা ও রাইসাও গিয়ে রিক্সা নিল। রিক্সা চলতে শুরু করেছে পিচ ঢালা রাস্তায়। মাইশা বসেই শুরু করলো জিজ্ঞাসাবাদ, বলো কিভাবে হলো এটা? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন করে কি জিজ্ঞেস করছিস ভাই? জানিস না ওরা কেমন? শাশুড়ি একটা আছে, সবার সামনে খুব ভালো মানুষই দেখিয়ে তলে তলে শয়তানি করে। সারাদিন একটার পর একটা অর্ডার থাকবে ওনার, দুদণ্ড শান্তির নিঃশ্বাস ফেলতে দেয় না আমায়। পদে পদে উপলব্ধি করায় ওনার ছেলেকে বিয়ে করে কি ভুল করেছে আমি। এইটা তো স্রেফ তারই একটা নমুনা। মাইশা সান্ত্বনা দিয়ে বলল, কি আর করবে বলো, তুমি তো চাচ্ছ সংসারটা টিকে রাখতে, এর জন্য ওরা যা বলে সেভাবে বলে, যেভাবে বলে সেভাবেই করো। তাও যদি ওদের মন না পাও, এটা কি তোমার দোষ? বিয়ে কোনো ছেলে খেলা নয় রে মাইশা,
যে চাইলেই বিয়ে একটা করে ফেললাম, এরপর সংসার শান্তির না হলে ডিভোর্স দিয়ে দিলাম। গত 8টা মাসেও আমি সংসার ভাঙার চিন্তা করিনি। প্রত্যেকটা মুহূর্ত শুধু চেয়েছি কিভাবে সব কিছু স্বাভাবিক সুন্দর করা যায়, অথচ সাইমন ও আমার দিকটা একটু বোঝে না, বরঞ্চ আমার মানিয়ে নেয়ার ইচ্ছাটাকে দুর্বলতা ভেবে নিয়ে যাচ্ছে, তাইভাবে ব্যবহার করে যাচ্ছে আমাকে। মাইশা জিজ্ঞেস করলো, তোমার শাশুড়ি যে তোমার হাতটা পুরালো, এরপরও ভাইয়া কিছু বলেনি না? কোনোদিনও আমার হয়ে একটা শব্দ বলেছে যে এইবার বলবে? ওর মা কি সুন্দর গরম চায়ের কাপটা আমার হাতে ফেলে দিল। যখন চেঁচিয়ে উঠেছি আমায় বলল, চা বেশি গরম ছিল না, একটু পেস্ট লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। তোর ভাইয়াও সায় দিল মায়ের কথায়। এদিকে আমার হাত যে জ্বলে আসছে তা নিয়ে ওর কোনো পরোয়া নেই। মা ছেলে মিলে মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে আমাকে শেষ করে ফেলার পরিকল্পনা এঁটেছে, আর আমি না কাউকে বলতে পারছি আর না তো সইতে পারছি। নিজেকে সামলানোর অদম্য চেষ্টায় ব্যর্থ হয়ে নিঃশব্দে কেঁদে ফেল রাইসা। কান্নাগুলো দলা পাকিয়েছিল কণ্ঠনালীর কাছটায়, দম বন্ধ হয়ে হাঁসফাঁস লাগছিল। বোনের কান্না দেখে মাইশা বহু কষ্টে নিজের কান্না গিলল, পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা সরে বলল, আপু আমি জানি সংসার ভাঙার কথা বলা উচিত নয়, কিন্তু কতদিন এগুলো সহ্য করবে তুমি? এবার তো ফিরে আসো, ভুল মানুষকে আঁকড়ে কতদিন বাঁচবে? রাইসা চোখের পানি মুছে বলল, পাগল, ছাড়ার কথা বললেই কি ছাড়া যায়? এখন ছেড়ে দিলে ডিভোর্সি ট্যাগটা আমার উপরে লাগবে। ভুল আমি করেছি, মাসুল তো আমাকেই দিতে হবে। অলরেডি নিজের জীবন জাহান্নাম বানিয়ে ফেলেছি, তখন 16 কলা পূর্ণ হয়ে যাবে। এর মধ্যে তুমি আবার করেছো বাচ্চা নেওয়ার প্ল্যানিং। তুমি শিওর কিভাবে হচ্ছে যে বাচ্চা হলেই ভাইয়া ঠিক হয়ে যাবে? তখন যদি আরও খারাপ ব্যবহার করে বাচ্চা নিয়ে কই যাবে তুমি? আবার বাবা মাকেও কিছু বলতে দিচ্ছ না। তুমি যে কি করতে যাচ্ছ কিছুই মাথায় ঢুকছে না। কান্নাকাটি ভুলে গম্ভীর হয়ে গেল রাইসার মুখখানা। চিন্তিত হয়ে উঠল, পরপর মুখখানা অন্ধকার করে বলল, কনসিভ হচ্ছে না, 6 মাসও হয়নি। মাইশা খানিক অবাক হয়ে বলল, আসলেই তো 6 মাস পার হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না এতদিনে। তো এটা নিয়ে আমার আরও বেশি টেনশন হচ্ছে মাইশা। আমি এই ব্যাপারটা নিয়ে সাইমনের সাথে কোনো আলাপেই জড়াইনি, কিন্তু বেবি কনসিভ না করার পেছনে যদি আমার কোনো প্রবলেম থাকে তো? ওরা এমনিতে আমার সাথে যা করছে, যদি এরকম কিছু হয় তো কী যে হবে? মাইশা ঘাবড়ে গেল নিজেও, তবু বুঝ দিল বোনকে, আরে আমরা বেশি বেশি ভাবছি, মাত্র তো 6 মাস, পরে বেবি হতেও পারে। এছাড়া এখন তো কত ধরনের চিকিৎসা আছে, কোনো প্রবলেম হলে সলভ করা যাবে নিশ্চয়ই। রাইসা হতাশার শ্বাস ফেলে বলল, তোর কি মনে হয় ওরা এত ভালো মানুষ? তুমি বেশি টেনশন করো না তো আপু, এটা ডিজিটাল যুগ, একপাক্ষিক কেউ ভাবে নাকি? দুজনের টেস্ট করা লাগে। আমার মনে হয় তোমাদের ডক্টরের সাথে কথা বলা উচিত এই ব্যাপারে। রাইসার থেকে বেশি ভয় পেয়েছে মাইশা, কথা আটকে আটকে আসছে ওর। রিকশায় থাকা অবস্থায় দমকা বাতাস গায়ে লাগার পরও ঘামের চিকন রেখা দেখা দিয়েছে। যদি সত্যি এমন কিছু হয় তো ব্যাপারটা রাইসার জন্য অনেক খারাপ হবে, বলতে অনেকটাই। ক্লিনিকের সামনে মাঝারি আকারের লাইন, বেঞ্চও রাখা আছে। এক কোনায় খালি জায়গাটায় রাইসাকে বসিয়ে মাইশা বলল, তুমি এখানে বসো, আমি সিরিয়াল দিয়ে আসছি। ক্লিনিকের কাছাকাছি শোয়েবের হাত ধরে দাঁড়ানো সুস্মি। কোনো এক কারণে তারাও এখানে এসেছিল। দাঁড়িয়েছে একটা দোকানের সামনে, কিছু একটা কিনেছে। কিছুক্ষণ খুব লাফালাফি করে জোরপূর্বক নামলো কোল থেকে। বাবার হাত ধরে ইতিউতি নজর বুলাতেই সুস্মির চোখ পড়ল মাইশার ওপর। এক পাশ দেখা যাচ্ছে কেবল, তবুও চিনে ফেললো কিভাবে যেন। আন্টি বলে একটা চিৎকার দিয়ে বাবার হাত কামড় বসিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ছুট। মাইশা ঠিক তখনই সিরিয়াল দিতে গেল। মাইশা ও রাইসার একই রকম জামায় গলিয়ে ফেলল সুস্মি, টান দিল রাইসার ওড়নাতেই। রাইসা চমকে গিয়ে ঘুরে চাইল। ছোট্ট একটা বাচ্চা মেয়ের হাতে ওড়না দেখে বিভ্রান্ত হয়ে পড়ল। সুস্মির দিকে ঝুঁকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবু, কিছু বলবে? অমনি শোয়েব এলো, মেয়েকে ধমক দিয়ে বলল, সুস্মি তোমাকে মানা করি এইভাবে ছুটোছুটি করতে, যেখানে যাও সেখানে লাফালাফি শুরু করো, একটু বাবার হাত ধরে থাকতে কি হয়? এদিকে মাইশার জায়গায় রাইসাকে দেখে সুস্মি এমনিতেই ভরকে গেছে।
উত্তর না দিতে পেরে বোকার মতো তাকিয়ে রইল বাবার দিকে। সুস্মির হয়ে রাইসা জবাব দিল, আপনিও মেয়ের হাত ছেড়ে দিলেন কোন আক্কেলে? একটু খেয়াল রাখতে পারেন না, আবার এসে বকাবকিও করেন। শোয়েব থতমত খেলো, গলা খাঁকড়ি দিয়ে বলল, দুঃখিত, কিছু মনে করবেন না, মেয়ে আমার একটু চঞ্চল, তবে সবসময় এমন করে না। হঠাৎ ওর চেনা জানা পছন্দের কাউকে দেখলেই আমার পরোয়া না করে দৌড় দেয়। কর্কশ কথার বিনিময়ে শোয়েবের ঠান্ডা উত্তরে রাইসা খানিক অনুতপ্ত হলো। কিছু বলতে যাবে তার আগেই হাজির হলো মাইসা। রাইসার পাশে সুস্মিকে দেখে বলল, আরে সুস্মি, তুমি এখানে? মাইশাকে দেখামাত্র সুস্মি উৎফুল্ল হয়ে লাফাতে লাফাতে কোলে চড়ল। সব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওহো, সুস্মি তাহলে আপনাকে দেখে ছুটে এসেছে। মাইশা সুস্মির গালে চুমু খেয়ে বলল, বাহ, এখনো মনে রেখেছ আমাকে। সুস্মি ঘন ঘন মাথা নেড়ে বলল, হুম, আসলে পুল দিবেন না আন্টি? মাইশা দুঃখ পেয়েছে এমন ভাব করে বলল, আয় হায়, এখন আন্টি ফুল কোথায় পাই বলো? পরের বার খুঁজে এনে দেবো, কেমন? তৎক্ষণাৎ দূরে অবস্থানকৃত গাড়ির থেকে পড়ল সুস্মির নাম ধরে। শোয়েব বলল, আচ্ছা, এখন আমাদের যেতে হবে। আমি তোমাকে ফুল কিনে দিব মামনি, এখন চলো। আন্টি, পরের বার ফুল দিবা তিতাকে? হ্যাঁ বাবা, দিব, এখন চলো। শোয়েব কোলে নিল সুস্মিকে, এরপর মাইশের দিকে বিদায় নিয়ে চলে গেল মেয়েকে নিয়ে। রাইসা বিস্মিত হয়ে বলল, তুই ওনাদের চিনিস? মাইশা রাইসের পাশে বসতে বসতে উত্তর দিলে, হ্যাঁ, সেন্ট মার্টিনে দেখা হয়েছিল, একই রিসোর্টে উঠেছিলাম। সুস্মি আমার যা ভক্ত হয়েছিল না জানো, আমার কোলে উঠলে নামতেই চাইতো না। কি দেখে এত ভক্ত হলো কে জানে, বাচ্চাদের বিচিত্র খেয়াল। তোর কোলে উঠে বসে থাকতো। আর ওর মা? মাইশার হাসি গায়েব হয়ে গেল, ঠোঁট উল্টে বলল, মা নেই। সুস্মির বাবা কখনোই সুস্মির মায়ের সম্পর্কে একটা কথা বলেনি। নির্জনের সাথে ভালোই আলাপ হয়েছিল, তবে বউয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছে প্রত্যেকবার। তবে সুস্মির দাদির সাথে আমার কথা হয়েছিল, শুনেছি ডিভোর্স হয়ে গেছে। এরপর থেকে সুস্মি বাবার কাছেই থাকে। রাইসার খুব আফসোস করে বলল, ইস, মেয়েটার মা থেকেও নেই, কেমন নিষ্ঠুর মানুষ, এত মিষ্টি মেয়েটাকে রেখে থাকে কি করে? কি জানি, ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না রে? কেউ বাচ্চা পেয়েও তার মূল্য দিচ্ছে না, আবার কেউ চেয়েও সন্তানের জননী হতে পারছে না। মাইশা বিপরীতে মাথা নাড়ল উপর নিচ। সুস্মির মাকে নিয়ে কৌতূহল হলো, তবে খানিক বাদেই ঝেড়ে ফেলল সেটা। ব্যস্ত হলো রাইসার শ্বশুরবাড়ি নিয়ে আলাপে। বাচ্চা না হওয়ার ব্যাপারে ডক্টরের সাথে আলাপ করা উচিত, কথাটা সাইমনকে জানাতেই খেপে গেল সে। এক বাক্যে সমস্ত দোষটা চাপিয়ে দিল রাইসার ঘাড়ে। টেস্টের কথা বলতেই সাইমন জানালো, রাইসাকে গিয়ে টেস্ট করতে, সমস্যা হলে তারই হবে। এই নিয়ে বিশাল বাক বিতণ্ডা হলো দুজনের। সাইমন মেজাজ খারাপ করে একটা চড় বসালো রাইসার গালে। রাইসা কাঁদলো অনেকক্ষণ। শেষমেশ সাইমন রাজি হলো, হসপিটালে যাওয়ার জন্য আশ্বাস দিল। একদিন সময় করে মাকে না জানিয়ে যাবে হসপিটালে। এরপর আরেক দফা দিন গোনা শুরু করলো রাইসার। সাইমনের সময় হলো এক সপ্তাহ পর। বিকেলবেলায় অফিস থেকে ছুটি নিয়ে এলো। যাওয়ার আগে রেডি হতে হতে রাইসাকে বলল, যত সব সময় ও টাকা নষ্টের বুদ্ধি, সময় হলে বাচ্চা ঠিকই হবে, আর না হলে তুমি টেস্ট করাবে। আমার পিছনে লাগার কোনো কারণ দেখছি না। রাইসা বিরক্ত হয়ে জবাব দিল, এটা ডিজিটাল যুগ, পড়াশোনা জানা শিক্ষিত ছেলে হয়েও তুমি কিভাবে ভাবতে পারো এই রকম সমস্যা শুধু মেয়েদেরই হতে পারে? সাইমন গর্জে উঠে বলল, চুপ থাকো, এত বেশি কথা আমার পছন্দ নয়। মুখে মুখে জবাব দেয়া তো আরও আগে পছন্দ নয়, আর তুমি সবসময় সেটাই করো। তোমার তো শুকরিয়া করা উচিত যে আমি শেষ পর্যন্ত যেতে রাজি হয়েছি। হ্যাঁ, একটা থাপ্পড় মারার পর। সাইমন অবলীলায় বলে দিল, ইউ ডিজার্ভ ইট। এরপর আর কিছু বলার মতো শব্দ রইল না রাইসার। নিঃশব্দে অশ্রু বিসর্জন এখন তার নিত্যদিনের সঙ্গী। আজও অবশ্যই তার ব্যতিক্রম হবে না। সন্ধ্যা নামার আগেই বের হলো দুজনে। হসপিটালে আগে থেকে সিরিয়াল দেয়া ছিল। অল্প সময়ের ব্যবধানে দুজনে স্বর্ণাপন্ন হলো বিশেষজ্ঞ এক ডক্টরের। সমস্যা জানানোর পর টেস্ট লিখে দিলেন উনি। বারংবার বলে দিলেন, স্বামী স্ত্রী দুজনকে টেস্ট করতে হবে। দুরু দুরু বুক নিয়ে টেস্টের কাজ সারল সাইমন ও রাইসা। তারা এখনও জানে না সমস্যাটা কার মধ্যে। আপাতত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো পথ বাকি নেই। রাত্রিবেলা বাড়ি ফিরে এলো দুজনে। সাইমন বিস্তর রাগারাগি করলো রাইসার ওপর, বলে দিল সে আর একবারও হসপিটালের মুখ দেখতে চায় না।
সাইমন ধারণা করেছে এসব টেস্ট ফেস্ট করে তার পুরুষত্বে আঙ্গুল তোলা হয়েছে, যার দরুন মেজাজের পারদ বহু উঁচুতে উঠে আছে। লাগাতার কথাও শুনে যাচ্ছে রাইসাকে, আর রাইসা কেবল চুপচাপ শুনছে ও চোখের জল ঝরাচ্ছে। পরদিন বিকেলবেলা রিপোর্ট আনতে যেতে হবে। সাইমন যাবে না আজ। রাইসা একা যাওয়াতেও সাহস করতে পারছে না, কোনো খারাপ খবর হলে সে নির্ঘাত ওখানে অসুস্থ হয়ে পড়বে। তাই ভাবনা চিন্তা করে মাইশাকে জানালো সবটা। মাইশা আশ্বাস দিল সে বোনের সাথে যাবে। অতঃপর নির্জনের সাথে কথা বলে অনুমতি নিল যাওয়ার। দেখা করলো বোনের সাথে। 5:30 নাগাদ দুবনে হাজির হলো হসপিটালে। মাইশা লাগাতার সান্ত্বনা দিয়ে যাচ্ছে, বোনকে এত চিন্তা করো না আপু, কিছু হবে না, দেখবে রিপোর্ট সব নর্মাল আসবে, নিজেকে শান্ত রাখো আপু, আমি আছি তো তোমার সাথে। মাইশার এত কথাতেও রাইসার ওপর কোনো প্রভাব পড়ছে না। উৎকণ্ঠায় জোরে জোরে শ্বাস নিচ্ছে, টেনশনে মাথা দপদপ করছে। মাইশার হাতখানা চেপে আছে সর্বশক্তিতে, সবগুলো নখ দাবিয়ে দেবে যেন। রিসিট দেখিয়ে রিপোর্ট সংগ্রহ করলো মাইশাই। এরপর হাজির হল ডক্টরের কেবিনে। তিনি বেশ সময় লাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন রিপোর্ট দুটো। দুশ্চিন্তায় রাইসার গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। শুকনো ঢোক গিলে বলল, কি হলো ডক্টর, কিছু বলুন, রিপোর্ট নর্মাল আছে তো? ভদ্রলোক নির্লিপ্ত চোখে তাকালেন, জিজ্ঞেস করলেন আপনার হাজব্যান্ড আসেননি? রাইসা উত্তর দিল না, উনি কাজে ব্যস্ত আছেন তাই আসতে পারেননি, আপনি রিপোর্টের কথা বলুন। ডক্টর আরেকবার রিপোর্টে চোখ রেখে বুলালেন চোখ, পরপর মাথা ঝাঁকিয়ে প্রকাশ করলেন হতাশা, বলেন আই এম সরি মিসেস রাইসা, রিপোর্ট বলছে আপনারা কোনোদিনও মা বাবা হতে পারবেন না। কারণ? হসপিটাল থেকে বেরিয়ে রিকশায় উঠল দুবোন। মাইশা জানালো সে রাইসাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে। রিপোর্ট জানার পর থেকে রাইসার অবস্থা বিধ্বস্ত, তবদা লেগে গেছে পুরো, কণ্ঠনালী ফুরে একটা শব্দ বের হচ্ছে না। এমত অবস্থায় তাকে একা ছাড়ার ভুল মাইশা করতে পারল না। নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসলো বাড়িতে। এরপর নিজেও গেল বাসায়। বাড়িতে পৌঁছে মাইশাও চুপচাপ রইল, সহজ স্বাভাবিক ব্যবহার করলো। শাশুড়ির সাথে ভেবে রাখলো এসব কথা রাত্রিবেলায় নির্জনকেই বলবে। টেস্ট রিপোর্ট সবকিছুর কথাই গোপন রয়েছে শামীমা বেগমের থেকে। তাই বাড়িতে রাইসা যথেষ্ট চেষ্টা করলো স্বাভাবিক থাকার। একটু পরপর শামীমা বেগমের ডাকে ছুটতে হচ্ছে, এটা সেটা করে দিতে হচ্ছে, সব মিলিয়ে নিজেকে নিয়ে ভাবার ফুরসত কই। রাত্রি 8টার দিকে একটু অবসর পেল রাইসা। সব কাজ গুছিয়ে এসে বসলো নিজেদের রুমে খাটের ওপরে। সাইমন ফিরল 8:30 নাগাদ। ড্রয়িং রুমে মায়ের সাথে কথাবার্তা বলে এলো রুমে। রাইসা তখন মনমরা হয়ে বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে রেখেছে। সাইমন তাতে বিশেষ পাত্তা দিল না, ব্যস্ত হলো নিজের শার্ট প্যান্ট বদলে ফ্রেশ হতে। বাধ্য হয়ে রাইসে মুখ খুলল প্রথমে। সাইমন, তোমার সাথে আমার কথা ছিল, পরে বলা যাবে, এখন বাড়ি থেকে এসেছি, আগে ফ্রেশ হই, কথাটা গুরুত্বপূর্ণ, শুনে যাও। সাইমন ওয়াশরুম থেকে ঢুকতে গিয়েও থামলো। মহাবিরক্ত হয়ে ঘুরে তাকালো রাইসার দিকে। ঠিক সেই মুহূর্তে শামীমা বেগম দরজার বাইরে এসে দাঁড়ালেন। রাইসাকে ডাকলেন। তার আগেই দুজনের কথোপকথন শুনে থমকে গেলেন। পুরাতন অভ্যাসবশত আড়ি পাতলেন ভেতরে, শুনবেন তাদের আলাপ। সাইমন বলল, বলে ফেলো দ্রুত। রাইসা ইতস্তত করে বলল, আমি হসপিটাল গিয়েছিলাম রিপোর্ট নিতে, এরপর ডক্টরের কাছেও গিয়েছিলাম। এবার খানিক আগ্রহ দেখা গেল সাইমনের ভাবসাবে। এগিয়ে এসে শুধালো, কি বলল ডক্টর? রাইসা আতঙ্কিত নজরে চাইল সাইমনের দিকে। ঘাবড়ে গিয়ে শুকনো ঢোক গিলল। দু হাতের তালু একত্রিত করে ঘষতে ঘষতে জবাব দিল, আমি কোনোদিনও মা হতে পারবো না সাইমন। সাইমনের মুখখানা কিঞ্চিত ফাঁক হয়ে গেল বিস্ময়ে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শামীমা বেগমের অবস্থা আরো খারাপ। হতভম্বতায় আঁচল চেপে ধরেছেন মুখে। সচল মস্তিষ্কে কিছু ভাবনা চিন্তা করে আঁচল ছাড়লেন। ক্রূর হেসে ভাবলেন, এটাই তো সুযোগ। এজন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই বাহানায় এই মেয়ের থেকে পিছু ছাড়াতে পারবো। মেয়েপক্ষ কিছু বলতেও পারবে না, কারণ খুদ তো তাদের মেয়ের মধ্যেই। শয়তানি মস্তিষ্কে ভালোভাবে এসব ভেবে নিয়ে হাসতে হাসতে কেটে পড়লেন শামীমা বেগম। পরিকল্পনা করে রাখলেন কালকে সকাল সকালে রাইসাকে প্রথম খোঁচাটা মারবেন। সাইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখশ্রীতে বিশেষ প্রতিক্রিয়া নেই।
কেমন রক্তশূন্য ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, যার ফলে রাইসা আরও বেশি ঘাবড়ে গেল। কাঁদো কাঁদো হয়ে উঠল মুখখানা, এলোমেলো চোখের পল্লব ঝাপটে বলল, কত স্বপ্ন দেখেছিলাম বাচ্চা নিয়ে, কিন্তু হায় আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। আমরা কোনোদিনও মা বাবা হতে পারবো না সাইমন। সাইমন আস্তে ধীরে এসে বসল রাইসার পাশে। আদর্শ স্বামী নয়, তবুও মানবতার খাতিরে দুটো সান্ত্বনার বাণী শুনল সে। বাচ্চা কাচ্চা তো আল্লাহর হাতে রাইসা, মন খারাপ করো না। একটু সুন্দর করে কথা বলতেই ঝরঝরি কেঁদে ফেল রাইসা। সাইমনের হাত ধরে বলল, এরকম তো হরই কথা ছিল না, কেন হলো? তাও আমাদের সাথেই। তোমার মা এমনিতেই আমাকে সহ্য করতে পারে না এসব শুনলে। সাইমন থতমত স্বরে বলল, এসব নিয়ে তো ভেবো না তো, সময় মতো মাকে ম্যানেজ করা যাবে। এখন তুমি কান্নাকাটি করলেই কি কোনো সমাধান হবে? রাইসা তবুও থামলো না, লাগাতার অশ্রু বর্ষণ করতে ব্যস্ত হলো। এতগুলো দিন পর আজ সাইমন ভালোবাসার স্পর্শ রাখলো বউয়ের মাথায়। রাইসাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলালো, শান্ত স্বরে বলল, মন খারাপ করো না রাইসা, এসব রিপোর্ট বের হওয়ার পরও কত মানুষের বাচ্চা হয় জানো তো, আমাদের কি হতে পারবে না? রাইসা ফোপাতে বলল, বাচ্চা না হলে তুমি তো আমাকে ছেড়ে দিবে তাই না? তোমার মা আমাকে এই ঘরে রাখবে না। সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, মাকে কিভাবে ম্যানেজ করব তা আমি জানি না, তবে এই বাহানায় তোমাকে ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো দরকার নেই। এত বড় কথাটা যেন তুমি আমার সাথে সংসার করবে, সত্যি করবে নাকি স্রেফ সান্ত্বনা দিচ্ছ? সত্যি বলছি, তুমি এসব নিয়ে বেশি ভেবো না তো, সব সময় যা দেখা যাবে সময় মতো হবে। এরকম আরও বেশ কিছুক্ষণ রাইসাকে বুঝিয়ে সুঝিয়ে সাইমন ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। রাইসা বিছানা থেকে উঠে দু হাতে চোখ মুছে ফেলল। এরপর ফোনটা তুললো মাইশাকে কল করার জন্য। সময় রাত্রি 9টা। নির্জন বাড়ি ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। ফ্রেশ হওয়ার জন্য ঢুকেছিল ওয়াশরুমে। ভেতরে থাকা কালেই বেশ অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছে মাইশার ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। নির্জন ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মাইশা রুমে নেই। নিচে গিয়ে শাশুড়ির সাথে গল্প করছে নির্ঘাত। ফোনটা ফেলে গেছে বেডসাইডের টেবিলের ওপর। নির্জন এগিয়ে গিয়ে ফোনের দিকে তাকালো। রাইসার নামটা দেখেই দরজার কাছে গেল মাইশাকে ডাকতে। চেঁচিয়ে ডাকলো সেখান থেকে। মাইশা নিচ থেকে বলল, সে আসার আগে নির্জন যেন ফোনটা রিসিভ করে বলে দেয় মাইশা আসছে। একটু অপেক্ষা করতে অগত্যা বউয়ের কথা পালন করতে এসে ফোনটা হাতে নিল নির্জন। রাইসার কলটা রিসিভ করে নির্জন সবে মুখ খুলেছে। হ্যাঁ। রাইসা পুরো কথা বলার সুযোগও দিল না, আগেই ফটাফট বলে বসলো, মাইশা, আমি সাইমনকে বলে দিয়েছি আমি কোনোদিনও মা হতে পারবো না। কথাখানা কর্ণকুহরে প্রবেশ করতেই থমকে গেল নির্জন। মাথায় বাজ পড়ল যেন, উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। অন্যদিকে রাইসাও চুপ করে রইল উত্তরের আশায়। তৎক্ষণাৎ মাইশা রুমে ঢুকলো, নির্জনের কাছে এসে বলল, দিন এবার ফোনটা। নির্জন নির্বিকার চেয়ে থেকে ফোনটা মাইশার হাতে ধরিয়ে দিল। পরপর মাইশা কানে চাপলো, সেটা বলল, হ্যাঁ আপু, আমি নিচে ছিলাম দেখে ওনাকে বলছি কলটা রিসিভ করতে। এবার বলো কি হলো? রাইসা অপর পাশ থেকে বলল, ওহ, নির্জন ভাই রিসিভ করছিল কল। আচ্ছা যাই হোক শোনো, আমি সাইমনকে বলে দিয়েছি আমি কখনোই মা হতে পারবো না। মুহূর্তের মাঝে মাইশার মুখখানায় আমাবস্যার অন্ধকার নামলো। এক পলক তাকালো নির্জনের দিকে, এরপর হতাশ শ্বাস ফেলে জানতে চাইল, বলে দিয়েছ? এরপর ভাইয়া কি বলল? তোমার উপর রাগারাগি করেছে নিশ্চয়ই? না, এটাই তো অদ্ভুত ব্যাপার। ও আমার সাথে একটু রাগারাগি করেনি, খারাপ ব্যবহারও করেনি, উল্টো সহজভাবে মেনে নিয়েছে পুরো ব্যাপারটা। হঠাৎ এমন পরিবর্তন? মাইশা ঠোঁট উল্টে বলল, ও বাবা, মানুষ বাবা হওয়ার খুশিতে পাগল হয়ে যায়, আর উনি বাবা না হওয়ার শোকে পাগল হলো নাকি? রাইসা ধমক ছিল ওপাশ থেকে, মাইশা, এটা ফাজলামো করার বিষয় না, আই এম সিরিয়াস। হয়তো এখন শুধু আমাকে সামলানোর জন্য ভালো ব্যবহার করছে, কয়েকদিন পর আবার বদলে যাবে। মায়ের কটা কথা কানে ঢুকালেই হলো, আমাকে বের করতে 2 সেকেন্ড সময় নেবে না। আর এবার আমরা কিছু করতে পারবো না, কারণ তাদের কাছে স্ট্রং রিজন থাকবে। বিয়ের পর থেকে সাইমনের অনেক পরিবর্তন দেখেছি আমি, অনেক রূপ দেখেছি। এবার তো বলেই দিলাম আমি কোনোদিন মা হতে পারবো না। আর কি রূপ দেখবো এবার, সেটা সময় বলবে। রাইসা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল মাইশার সাথে। সাইমন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রথমে বারান্দাতেই ঢুকলো। রাইসাকে ফোনে ব্যস্ত দেখে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছো? রাইসা থতমত খেয়ে গেল সাইমনকে দেখে।
মাইশাকে উদ্দেশ্য করে বলল, পরে কথা বলবো, এখন রাখছি। এরপর মাইশার উত্তরেও অপেক্ষা করলো না, কল কেটে দিতেই নির্জনের দিকে ফিরল মাইশা। শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? এসব কি শুনছি মাইশা? তুমি আমাকে জানালে না কেন? মাইশা ফোনটা রেখে দিয়ে দু হাতের তালু কসলাতে শুরু করলো। মিনমিনি বলল, জেনেছি আজ বিকেলে, অপেক্ষায় ছিলাম রাতে আপনাকে বলবো। ফোনে কি শান্তিমতো কথা বলা যায়? তাই ভেবে রেখেছিলাম সময় সুযোগ করে ঠান্ডা মাথায় সবটা জানাবো। নির্জন বৃদ্ধাঙ্গুলি দ্বারা কপাল ঘষল, চিন্তিত স্বরে বললে, এত বড় একটা ঘটনা, কিভাবে কি হলো? বিকেলে হসপিটালে গিয়েছিলাম রিপোর্ট নিতে, তখনই জানতে পারলাম যা সব দুর্ঘটনা সব আপুর সাথে হচ্ছিল। আফসোস ঝরে ঝরে পড়ছে মাইশার কথায়, এক্ষুনি কেঁদে ফেলবে যেন। নির্জন তাকে শান্ত করতে জড়িয়ে ধরে বললে, এ নিয়ে আফসোস করো না, জানো তো বাচ্চারা হচ্ছে আল্লাহর দান, তিনি নিশ্চয়ই সময় মতো সব করবেন। মাইশা মিশে রইল নির্জনের বুকে, শক্ত করে আঁকড়ে ধরল নির্জনের পিঠ। অত্যাধিক শীতল কণ্ঠে বলল, আপুর শ্বশুরবাড়ির মানুষজন ভালো না, আর আপুর সাথেই সব হচ্ছে। ওরা জানতে পারলে কি করবে, আর আমরাই বা কি করব? রাইসার হাজব্যান্ড কি বলল? আপু তো বলল, আপাতত ঠিকই আছে, আপুর রিপোর্টের কথা বলছে, পরে কি হবে তা তো জানি না। উনি বাচ্চার বাহানায় আপুকে ডিভোর্স দিলে আমি একটু অবাক হব না। আর আপুর শাশুড়ি, উনি যদি এই কথা জানতে পারে তবে নিশ্চিত একটা প্যাচ লাগাবে, আপুকে রাখবে না। এতদিন তো আমরা অনেক চেষ্টা করলাম, এবার কি করব নির্জন? আপুর কথা ভাবলেই কান্না পাচ্ছে আমার। নির্জন কিয়ৎক্ষণ ভেবে বলল, আই থিঙ্ক এবার তোমার মা বাবাকে সবটা জানানো উচিত। সাইমন আর সাইমনের পরিবারকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না, ওরা রাতারাতি রং বদলাতে পারে গিরগিটির মতো। কতদিন আর লুকিয়ে রাখবো? আমাদের উচিত এইবার গিয়ে তোমার বাবা মাকে রাইসার ব্যাপারে সবটা জানানো। মাইশা রীতিমতো আতকে উঠে বলল, মা বাবাকে বলবো, কিন্তু মা বাবা তো আপুর কথা শুনতে পারে না। নিশ্চিত আপুর কথা ওঠালে আমাকেও বকা দিয়ে চুপ করে দেবে। কি যে করব কিছু মাথায় ঢুকছে না। নির্জন স্মিত হেসে বলল, বোকা মেয়ে, মা বাবারা কি বেশি দিন ছেলেমেয়েদের উপর রাগ করে থাকতে পারে? বিশেষ করে বিপদের সময় ওনারা রাইসাকে মেনে নিবে। মাসে নির্জনকে ছেড়ে নিজের চোখের পানি মুছল, সময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছালো সে। ঠিক আছে, পরবর্তীতে কোনো ঘটনা ঘটার আগেই আমরা বাবা মার কাছে যাব, সব কিছু খুলে বললে মা বাবা ঠিক আপুকে মেনে নিবে। নির্জন দুহাতে মাইশার গালে স্পর্শ করল, কাছে টেনে দীর্ঘ চুম্বন বসালো মাইশার কপালে। পরপর কপাল ঠেকিয়ে তার নাকের ডগায় নাক ঘষতে ঘষতে বলল, গুড গার্ল, এতদিনে বুদ্ধি হয়েছে মাথায়, আমরা তাহলে এই শুক্রবারে যাই কেমন? কল কেটে সাইমনের দিকে ফিরল রাইসা, তাকে বলল, মাইশার সাথে কথা বলছিলাম। মাইশার কথা শুনে সাইমন আর কিছু বলল না, সন্দিহান নজরে রাইসাকে পরখ করে তোয়ালে মেলে দিয়ে চলে গেল রুমে। আনার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। সাইমন ওপর ওপর দুঃখ প্রকাশ করলেও মনে ঠিকই পৈশাচিক আনন্দ পেয়েছে। জোর করে নিয়ে টেস্ট করানোর কারণে রাইসের ওপর তার একটা চাপা ক্ষোভ ছিল। সাইমনের মধ্যে খুঁত থাকার সম্ভাবনা প্রকাশ করছে বলে তার পুরুষত্বে আঁচড় পড়ছে যেন। তাই বর্তমানে যখন প্রমাণিত হলো আসলে খুদ রাইসের মধ্যে, তখন শান্তি কাজ করলো সাইমনের মনে। তবুও বাবা না হওয়ার একটা কষ্ট ঠিকই কাজ করছে হৃদয়ে। প্রত্যেকটা ছেলেরই শখ থাকে ছোট এক বাচ্চার মুখে আধো আধো বুলিতে বাবার ডাক শোনার। সাইমনের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, বউয়ের সমস্যা থাকায় সে বাবার ডাক শুনতে পারবে না। ব্যাপারটা মানতে তার বেশ কষ্ট হচ্ছে, তবে প্রেমের বিয়ে, স্বেচ্ছায় রাইসাকে বউ করে এনেছে, এই দায় এড়িয়ে স্রেফ বাচ্চা হবে না বলেই বউকে ফেলে তো আর দিতে পারছে না। নিতান্তে বাধ্য হয়ে সংসারটা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু শামীমা বেগম ছেলেকে এই সুযোগ দিতে রাজি নন। খাওয়া দাওয়ার পর রাতারাতি নিজের রুমে ডেকে পাঠালেন ছেলেকে। রাইসা তখন নিজেদের রুমে বিছানা ঠিকঠাক করছে। সাইমন মায়ের ডাকে রুমের ভেতরে ঢুকতে শামীমা আদেশ করলেন দরজাটা লাগিয়ে দেয়। সাইমন মায়ের আদেশ পালন করলো। শামীমা বেগম দুপা লম্বা করে খাটে হেলান দিয়ে বসে আছেন। সাইমন গিয়ে বসলো তার মায়ের পাশে। বসা মাত্রই শামীমা বেগম মুখ খুললেন, বিয়ের তো অনেক দিন হলো, 8 মাস কম নয়, এবার বল আমি নাতি নাতনির মুখ কবে দেখছি? কোনরূপ সৌজন্যতাবিহীন আকস্মিক বাচ্চার কথা তোলায় হতবিহ্বল হয়ে গেল সাইমন। মুখখানা কিঞ্চিত ফাঁক করে চাইল মায়ের দিকে। শামীমা পুনরায় বলল, আমার কথা শুনতে পাচ্ছিস? সাইমন খানিক ইতস্তত করে বলল, হঠাৎ এই কথা বলছে কেন মা? শামীমা অবাক হওয়ার ভান করে জবাব দিলেন, তো বলবো না,
আমার চেনা চেনা আমার বয়সী মহিলাগুলো কি সুন্দর নাতিপুতি নিয়ে দিন কাটাচ্ছে, আমার কি শখ লাগে না? আর আমার তো একটা মাত্র ছেলে তুই, তোকে নিয়ে আমার কত আশা, তোকেই তো বলবো সব। তোর বিয়ে নিয়ে কত আশা ছিল আমার, মেয়ে দেখবো, ঘটা করে কত আয়োজন করব। তুই তো আমার সেই সব আশা আর পূরণ হতে দিলি না, এবার নাতি নাতনির শখটা অন্তত পূরণ কর। সাইমন তবদা লেগে বসে রইল কিছু সময়, মস্তিষ্ক হাতড়ে খুঁজে ফিরল উত্তর। শেষমেশ বলল, পূরণ হবে শখ। অমনি শামীমার সহজ স্বীকারোক্তি মুখশ্রীর ভাব বদলে কঠোর হলো, কর্কশ কণ্ঠে বলল, কিভাবে হবে? তোর বউ তো কোনোদিন মাই হতে পারবে না। সরাসরি উত্তরটায় বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল সাইমনের চক্ষু জোড়া। হা করে চেয়ে রইল মায়ের দিকে। শামীমা পুনরায় বললেন, কিভাবে জানলাম এটাই ভাবছিস? এত ভাবনা চিন্তার দরকার নেই, সত্যিটা যে জেনে গেছি এটাই বড় কথা। আমি তোকে যাচাই করতে ডেকেছিলাম, দেখতে চাইছিলাম তুই আমাকে সত্যিটা জানাস কি না। কিন্তু না, তুই তো দেখি কথাটা লুকোনোর চিন্তা ভাবনা করছিলি। ভাগ্যিস আগেই জেনে গেছি আমি, প্রেম করে এ ঘরে তুই আনলি, অপয়াটা মাও হতে পারবে না। সাইমন উত্তর দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে না পেয়ে নিশ্চুপ হয়ে বসে রইল। শামীমা একা একা বকবক করে যাচ্ছেন। এমনিতেই তিনি রাইসাকে সহ্য করতে পারেন না, তার উপর খবরটা শুনে মেজাজ পুরোপুরি তেতে রয়েছে। রাগে ফুটছেন শামীমা, যেন এক্ষুনি ফেটে পড়বেন। কথা শুনতে শুনতে অবশেষে মুখ খুলল সাইমন। মা, শুনতে না শুনতে এত রেগে গেল কেন? আমি ওকে বিয়ে করেছি, এখন একটা সমস্যা হলে প্রথমে সেটা সমাধান করার চেষ্টা করা উচিত। রাইসা নিজে ভেঙে পড়েছে ব্যাপারটায়, ওকে একটু সামলে ওঠার সুযোগ দাও। শামীমা খেপে গেলেন ছেলের ওপর, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন ছেলের ওপর। ক্ষিপ্ত স্বরে বললেন, বাহ, এখন মায়ের বিরুদ্ধে গিয়ে ওই মেয়ের সাপোর্টে গান গাইছো তুমি? এই দিন দেখার জন্য বড় করেছিলাম তোমাকে। সাইমন কষ্টে সৃষ্টে দমালো নিজেকে, শান্ত স্বরে বলল, আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি না মা, শুধু অবস্থাটা বোঝাচ্ছি। এতে ওরও তো দোষ নেই, তাই না? এ নিয়ে ওর উপর রাগারাগি করলে কি সমাধান হবে বলো? এবার শামীমা প্রয়োগ করলেন মোক্ষম অস্ত্র। আঁচলে মুখ গুজে চেপে শুরু করলেন কান্না। চোখের জলও বেরিয়ে গেল ঝরঝর করে। আঘাত করলো সাইমনের দুর্বলতায়। কাঁদতে কাঁদতে বললেন, না না, ওর কোনো দোষ নেই, সব দোষ তো আমার। তোকে জন্ম দিলাম, পেলে পুষে বড় করলাম, নিজের ইচ্ছেতে বিয়ে করলি, তাও মেনে নিলাম। আর এখন বউয়ের জন্য আমার মুখের ওপর কথা বলছিস? এখন মা খারাপ হয়ে গিয়েছে, যা যা তুই বউয়ের কাছে যা, মাকে আর দেখা লাগবে না। অভিনয়ে পটু সে রমণী। মা ভক্ত ছেলের কাছে মায়ের অভিনয়টা দৃষ্টিগোচর হলো না। ভাবলো সত্যি কষ্ট পেয়েছে, তাই সান্ত্বনা দিতে ব্যস্ত হলো। সরি মা, আমি আসলে এভাবে বলতে চাই না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটু সময় দাও, দেখি কি সমাধান করা যায়। কি সমাধান করবি তুই? বইয়ের চিকিৎসা করাবি? কতগুলো টাকা খরচ? মা, বলছি তো, তুমি টেনশন নিও না, আমি দেখি কি করা যায়। শামীমা ভনিতা করে আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, আচ্ছা দেখ কি করা যায়। মাকে বুঝিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সাইমন। একদিকে মা আর একদিকে বউ, দুদিকের চাপ, রীতিমতো পাগল পড়া লাগছে নিজেকে, অশান্তিতে অস্থির মন। ছেলে বের হতেই শামীমা অভিনয় ছেড়ে বিরক্তিতে চসূচক শব্দ করলেন। নিজেকে নিজে বললেন, এখন বউয়ের গানও গাওয়া হচ্ছে, একে তো এমনভাবে ব্রেন ওয়াশ করবো যে বউকে ছাড়তে বাধ্য হবে। আর রাইসা এই বাচ্চা বাচ্চা নিয়ে মেয়েকে এমন মানসিক যন্ত্রণা দিব, স্বেচ্ছায় তালাক দিবে ও। কিছুদিন যাক, সাইমন ঘাড় ধাক্কা দিয়ে বের করবে ওকে। পরদিন সকাল, রাইসা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে। এমন সময় শামীমা সাধারণত রান্নাঘরে আসেন না, আজকে কি মনে করে যেন আসলেন রাইসার কাছে। কারণটা পরিষ্কার নয়, ভেবেই নিল আবার কোনো বাহানায় কথা শোনাতে এসেছেন তিনি। হলো তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রাইসার কাজকর্ম দেখে বললেন, চা হয়েছে, আমার মাথাটা ব্যথা করছে সেই কখন থেকে। রাইসা কাজে ব্যস্ত অবস্থায় বিড়বিড় করে বলল, সারাক্ষণ অন্যের শান্তি নষ্ট করার চিন্তায় মাথা খাটালে তো মাথা ব্যথা করবেই। শামীমা ভুরু কুচকে বললেন, কিছু বললে তুমি? না কিছু না, বলছিলাম একটু অপেক্ষা করে দিচ্ছি চা। শামীমা দাঁড়িয়ে রাইসার কাজে উকিঝুঁকি দিতে লাগলো। আচমকাই বলল, রাইসা একটা কথা বলার ছিল। জি মা বলুন। খবর পেলাম আমার বোনের ছেলের বাচ্চা হবে, ওই 4 মাস আগে বিয়ে হলো না ওরই। রাইসার হাত থেমে গেল, স্পষ্ট বুঝতে পারলো শামীমার কথার ইঙ্গিত, তবুও কথা ঘুরাতে বলল, তো মা, আপনি কি খালার বাসায় যাবেন ভাবিকে দেখতে?
শামীমা কাশি দিলেন, অতঃপর বললেন, বলছিলাম ওদের তো বিয়ের 4 মাস। বউয়ের মধ্যেই খুশির খবর শুনিয়ে দিল, তুমি কবে শোনাচ্ছ? রাইসা কিছু বলার আগেই সাইমন বেরিয়ে এলো রুম থেকে। মায়ের শেষ কথা শুনতে পেয়েছে সে। গলা খাকারি দিল, পরিস্থিতি সামাল দিতে বলল, কি কথা হচ্ছে? ছেলেকে দেখে থতমত খেয়ে চুপ করে রইল শামীমা। উত্তর না দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন চুপচাপ। সাইমন রাইসের কাছে এগিয়ে আসতে চাপা সরে বলল, তোমার মা আবারও বাচ্চার কথা বলছিল। সাইমন সূচক শব্দ করে বলল, কি বাচ্চার ভূত হঠাৎ মাথায় চড়ল? রাইসা ঘাবনার স্বরে বলল, কি যে করবো আমি? তোমার মা সত্যিটা জানতে পারলে আস্ত রাখবে না আমাকে। মা যা বলে তুমি শুধু চুপচাপ শুনে যাও। বাচ্চা তো আর দোকানে পাওয়া যায় না যে বললেই সাথে সাথে এনে দিব। তুমি কোনো জবাবই দিবে না, আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যাবে। রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, গত 8 মাস ধরে আমি এটাই শুনছি সব ঠিক হয়ে যাবে, অথচ সব ঠিক হওয়ার বদলে আরও বিগড়ে যাচ্ছে। আদৌ কোনো দিন সব ঠিক হবে তো? সাইমনের মনে বেশ অনুভূতি কাজ করছে রাইসার জন্য, যার কারণে মাঝে কয়দিন খারাপ ব্যবহার করেনি, শান্তভাবে থেকেছে। রাইসাকে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে। ছেলের এই পরিবর্তিত রূপ হজম করতে পারছে না শামীমা। ছেলেকে একান্তে পেলেই কান্নাকাটি শুরু হয় তার। ইমোশনাল ব্ল্যাকমেল করতে ব্যস্ত হন। সপ্তাহখানেক ঠিকঠাক রইল সাইমন। রাইসার উপর তেমন কোনো ভেজাল গেল না। এরপর আবারও যে কে সেই আগের মতো সব আচরণ আস্তে আস্তে ফেরত আসতে লাগলো সাইমনের। কথায় কথায় চেঁচামেচি, রাগারাগি, ঝগড়া। শামীমা বেগম তো ভেজায় খুশি, ছেলে বউয়ের সাথে খারাপ আচরণ করছে, তার জন্য সেটা পৈশাচিক আনন্দের ব্যাপার। কয়েকদিনে সাইমনের আচরণে রাইসাও যাও আসার আলো দেখেছিল, সেটাও নিভে গেল। ভেবে নিল আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে, কোনোভাবেই ঠিক হবে না আর। এতদিন তো বাচ্চার স্বপ্ন দেখছিল, এখন সেটা বিফলে গেছে, আর কোনো সম্ভাবনা নেই তাদের সম্পর্ক ঠিক হওয়ার। এর মধ্যে নির্জন ও মাইশার ইমরান সাহেবের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু নির্জনের জরুরি কাজ পড়ে যাওয়ায় পরিকল্পনা বাতিল করতে হলো। অন্য কোনো দিন যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলে রাখলো। একটু নিশ্চিত রইল, কারণ সাইমন রাইসের সাথে শান্তিভাবে থাকছে। ঝামেলা বাঁধল। পরে শুক্রবারের ছাদ থেকে নামতে গিয়ে শামীমা বেগম সিঁড়িতে পড়ে পায়ে ব্যথা পেলেন। সে কি চেঁচামেচি তার! চিল্লিয়ে চিল্লিয়ে বলল, পা মুচকে গেছে, পা ভেঙে গেছে। তার চেঁচামেচিতে গোটা বিল্ডিংয়ের মানুষ একত্রিত হয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে তাকে হসপিটাল নেওয়া হলো। ফোন করে জানানো হলো সাইমনের বাবাকে। ভদ্রলোক কাজের সূত্রে বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকেন, ফরেস্ট অফিসার পদে আছেন। অনেকদিন পর পর বাড়ি ফিরেন। স্ত্রীর দুর্ঘটনার কথা শুনে সাথে সাথে রওনা দিলেন তিনি। আসতে আসতে রাত হয়ে যাবে। প্রায় ব্যান্ডেজ করে বাসায় নিয়ে আসা হলো শামীমাকে। খুব বেশি ক্ষতি হয়নি তার, তবুও লাগাতার চেঁচিয়ে যাচ্ছেন যেন পাখানা আলাদা হয়ে ফ্রিজে রাখা আছে। আর সেই শোকে তিনি এখন আধমরা হচ্ছেন। রাইসা মহাবিরক্ত হচ্ছে, কিন্তু সাইমনের সামনে প্রকাশ করছে না। ছেলে মায়ের যা ভক্ত, তাতে রাইসাকে ভুল বুঝবে। সাইমনের বাবা ফিরল রাত্রি 10টায়। রাইসা ভীষণ খুশি হলো শ্বশুরকে দেখে। এই বাড়িতে এই একটা মানুষ যিনি ওকে ভালোভাবে মূল্যায়ন করে, নয়তো মা ছেলের তো পাত্তাই থাকে না। সাইমনের বাবা স্ত্রীর সাথে দেখা করলেন, কিছু সময় কাটিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলেন। রাইসা ডাইনিং রুমে ব্যস্ত হলো শ্বশুরকে খাবার বেড়ে দিতে। সাইমন তখন মায়ের রুমে, মায়ের সাথে ব্যস্ত। স্বামী চিল্লাচিল্লি শুরু করেছেন। চুপচাপ শুয়ে আসছেন বিছানায়। সাইমনকে জিজ্ঞেস করলো, মা রাতে খাবে না তুমি? আমি খাবার কি রুমে এনে দেবো? মুহূর্তের মাঝেই আর্তনাদ করলেন তিনি। কাঁদো কাঁদো হয়ে বললেন, বারে পায়ের ব্যথায় অনেক কষ্ট হচ্ছে, খাবার খাবো কি? খাও, গলা দিয়ে নামবে না, কিন্তু ওষুধ তো খেতে হবে মা। ওষুধ না রে আমাকে বিষ এনে দে, খেয়ে মরে যাই। দেখ দেখ তোর বাবা আমার চিন্তা না করে বউয়ের হাতের রান্না খাচ্ছে স্বাদ করে। আমার মেয়ে বানিয়েছে, আমার খেয়াল আছে কোনো? সাইমন বোকার মতো বললো, কিন্তু মা বাবা তো এতক্ষণ তোমার সাথেই ছিল, এখন না খেতে বসেছে, জার্নি করে এলো, সারাটা দিন খাওয়ার সুযোগ পায়নি, খেয়ে আবার চলে যাবে। স্বামী ধমকে উঠলেন, তুই চুপ কর। বাবা ছেলে বউ সব মিলে আসিস, আমাকে শান্তিতে বাঁচতে দিবি না, মরে গেলাম গো। সাইমন মাকে ধরতে এগিয়ে এলো। শান্ত হ মা, আমি খাবার নিয়ে আসি, কষ্ট করে একটু খাও, খেয়ে ওষুধটা খাও, ব্যথা কমে যাবে। দরকার নেই ব্যথা কমার, ব্যথায় ব্যথায় মরি আমি, তোদের চিন্তা করা লাগবে না। মরার আগে নাতি নাতনি নিয়ে খেলার কত শখ ছিল আমার, সেটা তো পূরণ করতে পারলি না। কুমিরের কান্না বেরোতে সময় লাগলো না, আঁচলখানা তো চোখের জলে ভেজেও না, তবু বারবার চোখে চেপে ধরেন। সাইমন বলল, মা তোমার না পায়ে ব্যথা, এর মধ্যে তুমি আবার নাতি নাতনি নিয়ে এলে কেন?
কান্না আসে মুহূর্তের মাঝে, আবার মুহূর্তের মাঝে গায়েবও হয়ে যায়। আচমকা থামলেন শামীমা, ছেলেকে কাছে ডেকে ফিসফিস করে বললেন, সাইমন তোকে একটা বুদ্ধি দেই, রাইসের তো বাচ্চা কাচ্চা হবেই না, তো তুই আরেকটা বিয়ে কর, আমাদের বংশের পরের প্রজন্ম লাগবে না। কথাটা তোর বউকে বুঝিয়ে বল, দেখবি তোর বউ বাচ্চার জন্য ঠিকই আরেকটা বিয়ের অনুমতি দিবে। আমিও মেয়ে দেখে রেখেছি। সাইমন চূড়ান্ত হতবাক হলো, মা কিসব বলছো তুমি, এখন আবার আরেকটা বিয়ে? শামীমা ঝাড়ি মেরে বললেন, নাটক করছিস না তো? বউ যখন অন্য বাড়ি ছিল তখন তো ঠিকই বিয়েতে রাজি হয়ে যাচ্ছিলি, আর এখন বিয়ে করবি না? আমি করাবো বিয়ে। ওই বন্ধা মেয়েকে আমি বেশি দিন ঘরে রাখবো না, বলে দিলাম। মুখের ওপর উচিত কথাটায় ভাষা হারিয়ে ফেল সাইমন। দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব কথা বাদ দিলে হয় না, আমি এখন অসুস্থ, রেস্ট নাও তুমি, আমি এই ব্যাপারে পরে কথা ভেবে দেখব। অত তাড়াতাড়ি করে অত ভাবাভাবি করে সময় নষ্ট করার দরকার নেই, আমি দ্রুত সিদ্ধান্ত নে। তোর বন্ধা বউকে আমি বেশি দিন রাখবো না, যত জলদি সম্ভব তালাক দে, নয়তো একে ঘরে রেখে আমার পছন্দের মেয়ে বিয়ে করে আন, আমি আর কিছু জানি না।